আমি জানতাম তুই এটা আবার করবি। আবার এটা রিপিট করিস না, এটা এই এক্সপ্রেশনটা রিপিট হয়ে গেছে অন্য জায়গায়। তুই আমি আজকে যখন এক্সপ্রেশনটাও ready- রিপিট এক হয়ে second, গেছে, আমি যখন এই সেম ready- উত্তরটাও রিপিট হয়ে গেছে। নেক্সট কোশ্চেন। না আমাকে আজকে বলতে দিতে হবে। এর আগেও বলে চুপ ফেলেছে কর। একটা জায়গায়, মুখটা বন্ধ এই জায়গাটাই আলাদা আলাদা করে ক্লিপ গেছে। মুখটা বন্ধ রাখ। না 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 আমি বলবোই। আমি আজকে যখন রেডি হয়ে গাড়ি বুক করছিলাম আমি তখনই জানতাম আজকেও গিয়ে সেম উত্তর দেবে। Okay. তো এখানে আমরা তো ফুচকা নর্মালি খাই, আলু টক জল, ওখানে অদ্ভুতভাবে ফুচকার মধ্যে ডিম সেদ্ধ দিত, যেটা আমি বুঝতেই পারতাম না না, কেন এটা না দেয়। ছোটবেলায় চিরকাল বাড়িতে খুব ভালো করে মানে সেই রোবটকে যেরকম করে শেখানো হয় দিস ইজ গুড, দিস ইজ রং, দিস ইজ হ্যাঁ, দিস ইজ ব্যাড, দিস ইজ গুড। ফলে কি হয়েছে তখন সেটাই জানতাম যে আচ্ছা ঠিক আছে, দেবের ডান্স লে পাগলু দেখা যাবে না, ঋতিক রোশনের এটা ঠিক আছে করার দরকার নেই। হ্যাঁ, পরবর্তীকালে বরঞ্চ ছোটবেলায় মনে হয়নি, বড় হয়ে বরং মনে হয়েছে আচ্ছা এইভাবে কি করে ট্রাই করা যায়, এটা দেখা যায় ওটা দেখা যায়, এরকম হয়েছে। আগে আমি প্রচণ্ড অগোছালো ছিলাম, মানে একদম আমার একটা যে ঘরটা ছিল সেটা একদম জামা কাপড়ের পাহাড় হয়ে থাকতো, সব জামা কাপড় পরে এসে ওখানে জাস্ট ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিত। এবং মানে কোনোদিনই নিজে গোছাচ্ছি নিজের ঘর বা নিজের জিনিস, এমনকি নিজের নাচের ড্রেস নাচের গয়না কিচ্ছু আমি জানতাম না, সব আমার নয় ঠাম্মা গুছিয়ে রাখতো নয় মা গুছিয়ে রাখতো। ইউএসএ কি এটা ঠিকই যে সব খাবার পাওয়া যায়, ওখানে ইন্ডিয়ান স্টোর রয়েছে, গ্রসারি স্টোর রয়েছে, সব পাওয়া যায়, কিন্তু যেটা মিস করেছে সেটা হচ্ছে মাছ। আমি জানতাম না মাছ আমার এত পছন্দ হবে, কারণ এখানে দেশে থাকতে মাছ মানে সে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, সেই রকম পরিস্থিতি। ওখানে গিয়ে আমি বুঝলাম আমি একজন মাছ প্রেমী। অনেকেই বলে যে ছেলেরা ক্লাসিক্যাল ডান্স করলে একটু মেয়েলি হয়ে যায়। হ্যাঁ, যেহেতু এটা অনেকেই বলে, একদম একদম। তো সেইখানে দাঁড়িয়ে পায়েলের কি কখনো মনে হয়েছে যে দৈপায়নের ক্যারেক্টারে কখনো একটা মেয়েলি ভাব এসছে বা সেই ধরনের কখনো মনে হয়েছে? কখনো মনে হয়নি। এবং আমি চাই ওকে দেখে আরো ছেলেরা ইন্সপায়ার হোক যে না ক্লাসিক্যাল ফর্মটাও ট্রাই করা যেতে পারে, এবং ক্লাসিক্যাল ফর্মটা করলেই যে সবসময় মেলি হয়ে যায় এমনটা নয়। আমাদের যখন হাত তুলি না, এটা না অনেকটা ধ্যানের মতন বা যোগা বা ওই রকম কাছাকাছি। আমাদের শরীরে তো বিভিন্ন রকমের চক্র বা ইত্যাদি কমপ্লিকেটেড কনসেপ্ট রয়েছে। তো আমাদের ধরো হাতটা তুলছি এবং খুব একটা নির্দিষ্ট মাপে তুলতে হয়, মানে এটা একটা স্ট্রেট লাইন যেন ফর্ম করে। এইটা করতে করতে বডি সাংঘাতিক রকম রিল্যাক্সড হয়। জীবনটা তো খুবই আনপ্রেডিক্টেবল, কে কোথায় কখন আছে কিছু জানে না। তো 10 বছর পরে কি হবে সেটা বলতে পারছি না, কিন্তু 10 বছর পরে না, রোজ ভালো কাজ করতে চাই, কাউকে দুঃখ না দিয়ে আঘাত না দিয়ে সৎ পথে শুধু ভালো বরকে কাজ আঘাত দিয়ে কাজ করতে চাই। পায়েল ও দৈপায়ন কেমন আছো? ভীষণ খুব ভালো ভালো। আছি, আর আজকে তোমার আড্ডায় এসে আরো ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে তোমরা এসেছো, প্রথমবার আজকে আমার তোমাদের সাথে আলাপ হলো, অনেক আড্ডা দেবো। তো প্রথমেই তোমাদের দুজনকে দেখতে এত সুন্দর লাগছে, ঠিক আছে, সব সময় লাগে দেখতে। Thank you. আমরা তিনজনই ম্যাচিং হয়ে গেছি, হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাক একটা ব্ল্যাক হয়ে। অ্যাকচুয়ালি আমি তো একটু খানেওয়ালা লোক, তো ব্ল্যাক পরলে নাকি একটু রোগা লাগে। আমাদেরও তাই হচ্ছে না, আমরা একটু খানে আমরাও খেতে খুব ভালোবাসি আর আচ্ছা, কি। তো কোথাও একটা দেখেছিলাম যে ব্ল্যাক পরলে রোগা লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাকটা সব যে কোনো সময় আর কি যায়। তো আজকে তোমাদের গল্প শুনবো, আড্ডা দেবো অনেকক্ষণ। তোমরা, আমি প্রথমেই যেটা জানতে চাইবো যে তোমরা একসাথে কোথায় দেখা হয়েছিল, মানে কিভাবে মিট হলো? ডান্স থেকে? হ্যাঁ, একসাথে ব্যাপারটা আর কি কয়েকটা জায়গায় বলাও হয়ে গেছে অলরেডি, আচ্ছা, তাও ছোট্ট করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে একদম জন্ম থেকে, ও যেদিন জন্মায় ওর বাড়ি শান্তিপুরে, আমার বাড়ি কৃষ্ণনগরে। তো ও কৃষ্ণনগরের একটি নার্সিং হোমে আর কি হয়। তো ওর আত্মীয়ের বাড়ি যেটা, সেটা আমাদের বাড়ির একদম অপোজিট, সামনের বাড়িটাই। তো যখন জন্মায় তখন ওদের বাড়িতে জানানো হয় যে বসাক বাড়িতে মেয়ে হয়েছে, শান্তিপুরে জানাতে। এখন কি করে জানানো হবে, তখন খুব একটা টেলিফোন ছিল না পাড়ায়। তো আমাদের বাড়িতে টেলিফোন ছিল, পাড়ার মধ্যে একমাত্র টেলিফোন। তো আমাকেই মানে বাচ্চা ছেলে তখন, তো তখন আমি 6-এ পড়ি আর কি। তো তখন বলা হলো যে বাড়িতে শান্তিপুরে ফোন করো এরকম। তো তারপরে বাবা ডায়াল করে দিয়েছিল, কে ডায়াল করে দিয়েছিল, আমি তখন ফোন করে বললাম যে আপনাদের বাড়িতে মেয়ে হয়েছে এটসেট্রা। তো এইভাবেই আর কি আমাদের স্টার্টিং লাভ এট ফার্স্ট সাইট, মানে খুবই ড্রামাটিক। হ্যাঁ, সিনেমা একদম। তারপরে আমরা সেম ডান্স স্কুলে একসাথে ডান্স শিখতে শুরু করি। তো এইভাবেই আমাদের জার্নি অলমোস্ট শুরু হয়েছে। ডান্স নিয়েই তোমরা চলছো, এবং আমরা তোমাদেরকে ডান্সের জন্যই চিনি, যত মানুষ চেনে তোমাদেরকে ডান্সের জন্যই চেনে। তো সবার প্রথম যে প্রশ্নটা করব সেটা হচ্ছে ক্লাসিক্যাল ডান্স নিয়ে তোমরা দুজন একটা
মানে ফেসবুক ইউটিউবে একটা ঘটনা ঘটিয়ে দিয়েছো যে ক্লাসিক্যাল ডান্স নিয়েও ভাইরাল হওয়া যায়, তো এটা কতটা চ্যালেঞ্জিং ছিল যে ক্লাসিক্যাল ডান্স নিয়েই করব আমরা? ছোটবেলা থেকেই কখনোই মানে সব স্টাইলই ভালো, কিন্তু আমার পার্সোনালি কখনো ওয়েস্টার্ন স্টাইলটা খুব একটা ভালো লাগতো না। এবং ছোট থেকে যেরকম ভিডিও দেখেছি বা প্রোগ্রাম দেখেছি সবগুলো ক্লাসিক্যাল স্টাইলের ওপরেই, তো সেখান থেকে আমার একটা এই স্টাইলটার প্রতি ভালো লাগা শুরু করে। তখন অত ছোটতে তো বুঝতাম না যে কোনটা কি ক্লাসিক্যাল কি কিছু, তো এই ধরনটা আমার ভালো লাগতো। তো তারপরে আমার লোকাল একজন টিচারের কাছে আমার বাবা নিয়ে যায়, সেখান থেকেই শুরু হয় ক্লাসিক্যাল কথকটা শেখা। তারপরে তো আমরা এখনো শিখছি, এখন শিখি শ্রী সন্দীপ মল্লিক স্যারের কাছে, কথকটাই শিখি। আমি ভরতনাট্যমও শিখেছি শ্রী পঙ্কজ সিংহ রায়ের কাছে। এইভাবেই চলছে ক্লাসিক্যাল জার্নি। একদম। আর কামিং ব্যাক টু ইয়ার কোশ্চেন, যেটা মানে আমার শুরুর দিকে যে কোশ্চেনটা তোমার মনে ছিল সেই কোশ্চেনটা আমার মনেও ছিল, আর মানে ছেলে হয়ে কোশ্চেনটা আরো বেশি হ্যাঁ relevant। এটাই এক্স্যাক্টলি। তার কারণ হচ্ছে যে মানে ক্লাসিক্যাল ডান্সের আমরা যেটা ভাবি যে অনেক বিদগ্ধ মানুষজন, অল্প মানুষজন যাবেন দেখবেন, অডিয়েন্স Correct. অতটা বেশি নয়। তো শুরুর দিকে আমার সেটা মনে হয়েছিল, সেই জন্য আমি নামটা কিন্তু খুব একটা একদম ক্লাসিক্যাল স্পেসিফিক রাখিনি, রেখেছিলাম ফিউশন কোরিওগ্রাফি। কোরিওগ্রাফিতে ফিউশন থাকবে, তাতে লোকে যাতে দেখতে পারে। এবং Correct. সেই সময় আমি বিভিন্ন রকমের মিলিয়ে মিশিয়ে দিচ্ছিলাম। তারপরে আমার একটি কোরিওগ্রাফি সবার বেশ মানে ভাইরাল হলো, প্রচুর লোকে দেখলো, প্রথম যেটা হচ্ছে জিয়া জালে গানটার উপরে। তো ওইটা একদম ভরতনাট্যমের কস্টিউমের উপরে, একদম কোভিড হিট করছে সেই রকম সময়, চারিদিক সব বন্ধ হয়ে যাচ্ছে, আমি ইউএসএতে যে করে হোক একটা শুট টুট করেছিলাম। তো ওইটা দেখলাম মানুষ সাংঘাতিক রকমের অ্যাকসেপ্টেন্স পেলো একদম। তারপরে তো ওর সাথে আমার অনলাইনে পাশাপাশি রেখে ভিডিও ইত্যাদি হলো। তখন আমার মনে হলো যে সামহাউ এটাকে যদি সুন্দর করে প্রেজেন্ট করা যায়, আর একটা ফর্ম এত দিন ধরে রেলেভেন্ট রয়েছে, তার ভিতরে তো একটা সাংঘাতিক পাওয়ার রয়েছে, যেরকম রবীন্দ্রসঙ্গীত। তোমরা সঙ্গীত জগতে তোমরা আরো বেটার বুঝবে, রবীন্দ্রসঙ্গীত নিয়ে এত এক্সপেরিমেন্ট হয়েছে, ভাঙা হয়েছে, গড়া হয়েছে, স্টিল রেলেভেন্ট। এখনো ফিল্মের জন্য রবীন্দ্রসঙ্গীত লাগছে, মিউজিক ভিডিওর জন্য রবীন্দ্রসঙ্গীত লাগছে। তো ক্লাসিক্যাল ফর্মটাও এইরকমই, সেই জন্যই এটা ক্লাসিক্যাল। তো কোনোদিনও কি ওয়েস্টার্ন ডান্স ট্রাই করেছো? যে আমি হ্যাঁ, আমার যেমন সবকিছু মানে ডান্স বিষয়টা আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো সেখানে আমি সব রকমই চেষ্টা করেছি, কিন্তু একটা ব্যাপার কি হয়, এতদিন ধরে বডি ইন্ডিয়ান ফর্মে ট্রেন্ড, তো অ্যাপ্রোচটা ডিফারেন্ট হয়। তো সেই জন্য আমার মনে হচ্ছে আমি অতটা ভালো করতে পারি না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো ট্রাই করেও নিতে পারি। এবং সেটা সবার সামনে খুব একটা না। হ্যাঁ না, সেটা কিছু কিছু হয়তো এমনি আমাদের জাস্ট সঙ্গীত বলো, হ্যাঁ না তা না, সেগুলো তো ফান ইভেন্ট ইত্যাদিতে তো হয়েছে, কিন্তু ভালো তো লাগেই, সবই ভালো লাগে। ইনফ্যাক্ট আমার জ্যাজ মানে ডান্সের ক্ষেত্রে বলতে গেলে ওয়েস্টার্ন যা কিছু ডিফারেন্ট ডিফারেন্ট ফর্ম অনেক সময় ইউটিউব দেখে দেখেও শেখার চেষ্টা করেছি। তো এরকম। তো বলিউডের ফেভারিট হিরো কে? বলিউডের ফেভারিট হিরো যার ডান্স ভালো লাগে? ডান্স ঋতিক রোশন, এত কার কথা বলা যায়। হ্যাঁ ডিরেক্ট প্রশ্নটাই যেতে তুমি পারতাম যে ধরেই নিয়েছিলে যে ঋতিক রোশনের নাম বলবো। ভালো হতো আমি যদি অন্য কারোর নাম বলতাম। হ্যাঁ, কিন্তু তুমি রাজকুমার রাও। রাজকুমার রাওকে দেখে তুমি ডান্স প্র্যাকটিস করতে পারবে না। বলো, ঋতিকের ডান্স কখনো আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করেছো? ঋতিকের ডান্স আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করি। তার হ্যাঁ, তার কারণ কি, ঋতিক ডান্স দেখতে খুব ভালো লাগতো ছোটবেলায়। এখন তাও একটুখানি আমি একটু রেবেল হয়েছি বড় হয়ে। ছোটবেলায় চিরকাল বাড়িতে খুব ভালো করে মানে সেই রোবটকে যেরকম করে শেখানো হয়, দিস ইজ গুড, দিস ইজ রং, দিস ইজ দিস ইজ ব্যাড, দিস ইজ গুড। ফলে কি হয়েছে, তখন সেটাই জানতাম যে আচ্ছা ঠিক আছে, দেবের ডান্স লে পাগলু দেখা যাবে না, ঋতিক রোশনের এটা ঠিক আছে করার দরকার নেই। হ্যাঁ, পরবর্তীকালে বরঞ্চ ছোটবেলায় মনে হয়নি, বড় হয়ে বরং মনে হয়েছে আচ্ছা এইভাবে কিভাবে ট্রাই করা যায়, এটা দেখা যায়, ওটা দেখা যায়, এরকম হয়েছে। দুজনের আলাপ সম্পর্কে অনেক জায়গায় তোমরা কথা বলেছো বা বলেছো, সেগুলো নিয়ে আমরা যাচ্ছি না, কিন্তু আমি যেটা জানতে চাই যে কে কাকে প্রথম প্রপোজ করলো আগে সেটা বলো। সেটা কে কাকে করে বলো, সাধারণত ছেলেরা মেয়েদেরকে করে। না ওই করেছে, কিন্তু প্রথম যে মানে পজিটিভ বিষয়টা সেটা কিন্তু আমার দিক থেকেই ছিল। হ্যাঁ, সেটাই তো হয় না, ছেলেরা অ্যাপ্রোচ করে এন্ড দেন ছেলেরা ট্রাই করে, দেন তারপরে তো একটা পজিটিভ সিগন্যাল তো আসতে হবে, সেটা ওর থেকে এসেছে এন্ড আই অ্যাকনলেজ দ্যাট। কিন্তু আমার সেটা কোভিডের আগে, সেটা বল, ডেটটা বল দেখি। সেটা মানে কবি মানে প্রপোজ করা নাকি যে কোনো একটা ডেট আমরা জানতে চাই। সবকিছু কোভিডের আগে। ডেট জানতে চাই, পায়েল ডেট জিজ্ঞেস করেছে। বল কোনটার কথা তুই জিজ্ঞাসা করছিস? যেদিন প্রপোজ করেছিলি।
সেটা আসলে জল দেবো? হোলির আগের দিন ছিল। এবার সেই বছর হোলি, এটা আমরা একটু গুলিয়ে যাই। ছেলেরা ডেট কোনোদিনও মনে রাখে না ভাই, অভিজ্ঞতা। ছেলেরা ডেট মনে রাখে এটা না। শুনবে না, না আমার এই মুহূর্তেই গুলিয়ে গেল, আমার এটা মনে এসে মানে মনে রাখা উচিত ছিল। ঠিক আছে, আমরা Time দাও। ফাইনটা পরে হয়তো পেয়ে যাব, মানে পডকাস্ট শেষ কথা, হতে হতে হ্যাঁ, পেয়ে মনে পড়ে যাবে। এইবার যেটা জিজ্ঞেস 21শে ফেব্রুয়ারি, একদম ভুল। শেষ মার্চ, 9th মার্চ, পডকাস্ট থেকে আমরা এগিয়ে নিয়ে 9th মার্চ, তারপর নেক্সট এটা 9th মার্চ হবে। দুটো অপশন হয়ে গেছে। মার্চ মাস কি? মার্চ মাস 9th নয়, 21st মার্চ, খুব কাছাকাছি গেছিস। 19th মার্চ, That 22nd মার্চ। আরে 31st মার্চ 20 মেবি। মার্চটা বল, হ্যাঁ 20 মার্চটা বল। ও আচ্ছা, 20শে মার্চ। কাছাকাছি, অনেক কাছাকাছি ছিলাম। ক্লাসিক্যাল ডান্স, যেহেতু আমি, আমার বোন নিজে ক্লাসিক্যাল ডান্স করে, আমি কিছুটা জানি, তোমাদের মতো অতটা না অভিজ্ঞ না নয়। বলো না, হ্যাঁ, ঠিক তো আছে। সেহেতু আমি জিজ্ঞেস করছি। অনেকেই বলে যে ছেলেরা ক্লাসিক্যাল ডান্স করলে একটু মেলি হয়ে হ্যাঁ, যায়। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, যেহেতু এটা অনেকেই বলে। একদম একদম। তো সেইখানে দাঁড়িয়ে পায়েলের কি কখনো মনে হয়েছে যে দ্বৈপায়নের ক্যারেক্টারে কখনো একটা মেলি ভাব এসছে বা সেই ধরনের কখনো মনে হচ্ছে? কখনো মনে হয়নি। এবং আমি চাই ওকে দেখে আরো ছেলেরা ইন্সপায়ার হোক যে না, ক্লাসিক্যাল ফর্মটাও ট্রাই করা যেতে পারে, এবং ক্লাসিক্যাল ফর্মটা করলেই যে সবসময় মেলই হয়ে যায় এমনটা নয়, এবং সেটা যথেষ্ট পুরুষালী ভাবে। না, এবার আমি দুটো কথা বলি, মানে আমি অনেকদিন মনে হয়েছে যে কোনটা ফলো করা উচিত, কারণ অনেক সংখ্যায় রয়েছে মেলি, কিছু পুরুষালী ইত্যাদি। এবার নাচ যখন কোট করা হয় তখন নিজের পার্সোনালিটিটা সামহাউ প্রজেক্টেড হয়। আমার এই বয়সে এসে যেটা মনে হয়েছে, ইটস ওকে টু বি মেলি, কারণ সে যদি নাচের মধ্যে দিয়ে মেলি না হয়, সে কথাবার্তায় মেলি হবে, এবং সেটা নিয়ে সে জন্মেছে। সে মানে ইটস ওকে টু বি হোয়াট ইউ আর, ঠিক আছে। কিন্তু এটাও সত্যি যে নাচ করলেই মেলি হয়ে যাবে, এটাও মিথ্যে কথা। আর প্রত্যেকের মধ্যেই কিছুটা ফেমিনিন কোয়ালিটি থাকেই, কিছুটা ম্যানলি কোয়ালিটি থাকে। একটা ছেলে যেমন মানে মারামারিও করছে, আবার মানে শক্তি প্রদর্শন করছে, আমি এখন ভায়োলেন্সকে প্রমোট করছি না, শক্তি প্রদর্শন করছে, আবার সে জিন্স পরে চুলটাকে স্পাইক করে ঘুরতেও যাচ্ছে। তো সজ্জাটাকে যদি আমি নারী সুলভ বলি, তাহলে তার মধ্যে ফেমিনিন গুণ রয়েছে। এবার তার পার্সেন্টেজের ব্যাপার রয়েছে। আর নাচের ক্ষেত্রে যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে এই ধারণাটা বহুদিন ধরে প্রজেক্ট করা হচ্ছে যে নাচ করলেই মেলি হয়ে যেতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা সবচেয়ে নাচের যিনি ভগবান নটরাজ, সে তো একদম ম্যানলি ম্যাসকুলাইন পাওয়ারের একদম এক্সট্রিম ফর্মে রয়েছে। তো সেই জন্য ইটস অল অ্যাবাউট পার্সপেক্টিভ। এবং নাচের যারা মানে বিখ্যাত ডান্সাররা রয়েছেন আমাদের, উদয় শঙ্কর, বিরজু মহারাজজি, সকলেই তো মানে মেল ডান্সার, কেউ তো ফিমেল ডান্সার না। মেল ডান্সার কিনা সেটা প্রশ্ন নয়, মেল ডান্সারদের অ্যাপ্রোচটা কি, সেইটা মানে আমরা অনেক সময় দেখি, যখন বিরজু মহারাজকেই দেখেছি, যখন উনি স্টেজে পারফর্ম করতেন, ওনার এক্সপ্রেশনস গুলো দেখে অসম্ভব মুগ্ধ হওয়ার মতো। কিন্তু এবার সেই ক্ষেত্রে কি দেখো, একটা আমাদের যেমন কার থেকে একটা গদভাব বলে একটা ব্যাপার থাকে, তো সেখানে যেটা থিয়েটারের জন্য সত্যি, যে থিয়েটার যারা করে তাদেরকে যে কোনো সময় নিজের সোলটাকে এক্সচেঞ্জ করে নিতে হবে অন্য একটা ক্যারেক্টারের সাথে, তো সেইভাবে অ্যাসোসিয়েটেড করে হয়তো করেছেন। কিন্তু আমি সেইটাই বলছি যে এটার একটা লার্জ স্পেকট্রাম রয়েছে, যে কেউ যদি চায় নিজের ইন্ডিভিজুয়াল ম্যানলি যতটুকু সেটা মেনটেন করে সে নাচটাকে কন্টিনিউ করতেই পারে, মানে নাথিং রং উইথ দ্যাট। রাইট। পায়েলের কাছে আসি। এখন তুমি হাউস ওয়াইফ, অলসো একজন ওয়াইফ, এবং তোমার রেসপন্সিবিলিটিস অনেক বেশি, তো সেখানে দুটো জায়গাকে ম্যানেজ করছো কিভাবে? দুটো জায়গা বলতে মানে হাউস গোছানো, রান্না বান্না, এবং তার পাশাপাশি নাচকে। এইখানে আমি একটা ছোট কথা বলি, মানে নেভার ওয়ান্টেড হার টু বি হাউস ওয়াইফ, তো সেই জন্য কিছুটা আমার ব্যাক করা ইন্ডিয়াতে, কারণ ইউএসএ তে থাকলে ওর ক্লাস, যেটা ডান্স ক্লাস, সেটা তো কন্টিনিউ করতোই, অ্যাজ ওয়েল অ্যাজ অন্যান্য কাজের যে অপরচুনিটি, ধরো যাক এই পডকাস্টে আমরা বসে আছি, এটাই হতো না, বা মিউজিক ভিডিও ইত্যাদি। এখানে এসে কি হয়েছে যে তুই বল যে ওর অন্যান্য কাজের পরিধিটাও একটা বেড়েছে। এবং আমার সবসময়তেই কিছু না কিছু শিখতে খুব ভালো লাগে,
তো আমি রিসেন্টলি গান শেখা শুরু করেছি, অ্যাক্টিং শেখা শুরু করেছি, সেটা ওখানে থেকে কখনোই সম্ভব ছিল না। এবং ওখানে যেহেতু পুরোটাই একদম বাড়ির মধ্যেই আটকে থাকার মতো একটা বিষয়, তো ওখানে সত্যি হাউস ওয়াইফই হয়ে গেছিলাম। কিন্তু এখানে এসে দুটো দিক যে আমি মানে করতে পারছি, এটা তো একটা ভালো বিষয়। আর হাউস ওয়াইফ, ওই যে বললে গুছিয়ে রাখার বিষয়টা, সেটা সম্পূর্ণ ওর থেকে আমি শিখেছি, রান্না বান্না সবকিছু। আর আমিও হাউস হাজবেন্ড আর কি। ও, তো এখনকার ছেলেরা না হাউস হাজবেন্ড হয়, হ্যাঁ। ভালো রান্না করে, মেয়েদের থেকে বেশি ভালো হ্যাঁ, রান্না আমি করে রান্না ছেলেরা। ওর থেকেই শিখেছি, সমস্ত রান্না ওর থেকেই শিখেছি। আগে আমি প্রচণ্ড অগোছালো ছিলাম, মানে একদম আমার একটা যে ঘরটা ছিল সেটা একদম জামা কাপড়ের পাহাড় হয়ে থাকতো, সব জামা কাপড় পরে এসে ওখানে জাস্ট ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতাম। কারণ এদেশে কাজের লোক থাকে, হাউস হেল্প থাকে, তারা সব টেক কেয়ার করে। এবং মানে কোনোদিনই নিজে গোছাচ্ছি নিজের ঘর বা নিজের জিনিস, এমনকি নিজের নাচের ড্রেস, নাচের গয়না, কিচ্ছু আমি জানতাম না। সব আমার নয় ঠাম্মা গুছিয়ে রাখতো, নয় মা গুছিয়ে রাখতো। সেখান থেকে এসে আমার যে এরকম একটা মানে উন্নতি হয়েছে, সেটা আমি কখনো ভাবতেও পারছি না। এখন তো সব মানে ওর থেকে বেশি এখন আমি গুছিয়ে রাখি, এবং এখন আমিও ওর ওপর একটু একটু চিৎকার করি যে মানে এটা কেন হাতে করে রেখেছি। বোর্ডিং স্কুলে সব শেখানো হয়েছে আর কি, আচ্ছা, যেটা মানে হোম এডুকেশন। হোম এডুকেশন আছে। তো ইঞ্জিনিয়ারিং করতে করতে ডান্স কখনো তুমি তো জবও করেছো, তো প্রফেশনের প্রবলেম হয়েছে ডান্স নিয়ে? প্রফেশনে দেখো, প্রফেশনে সুবিধা হয়েছে আমি বলবো, সেটা আমার স্টাডিতেও সুবিধা হয়েছে। যখন আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি তার আগে আমি আইআইটি জয়েন্ট যা পরীক্ষা দিয়েছি। বা কি হয়, আমি এখনও সেটা বলি যে এখন কি হয়, 10 হলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ইত্যাদি হলে নাচটা ছাড়িয়ে দিল, আঁকাটা ছাড়িয়ে দিল। সেই সময়টা ধরা যাক 2 ঘন্টা সেই ক্লাসে যেত, সেই সময়টার থেকে দ্বিগুণ সময় সে মোবাইল ঘাঁটবে। অ্যান্ড মোবাইল ঘেঁটে সে যা ইচ্ছে তাই কনজিউম করবে, মাথাটা আরও গুলিয়ে যাবে, আর পড়তে আরও মন বসবে না। আর এখন তাই হয়েছে, এখন যত আমি বাচ্চা ছেলে মেয়েদের দেখছি 1 ঘন্টা টানা বই পড়তেই পারছে না, কারণ কনস্ট্যান্টলি যেহেতু মাথাটা হ্যাঁ কনস্ট্যান্টলি জাম্পিং মাইন্ড হচ্ছে। তো এইটা সমস্যা হচ্ছে। এইটা বরং নাচ গান আঁকা এগুলো খুব হেল্প করে, কনসেন্ট্রেশন, খেলাও হেল্প করে। তো সেইটা অনেক সুবিধা হয়েছে। ধরা যাক আমি ল্যাবে যখন রয়েছি রিসার্চের সময়, সেই সময় কি হচ্ছে, প্রচণ্ড স্ট্রেস যাচ্ছে, আমার হাতে জাস্ট 1/2 ঘন্টা টাইম রয়েছে। এই 1/2 ঘন্টা টাইমে আমাকে কিন্তু একটা রবীন্দ্রনাথের গান চালালাম, মনটা কনসেন্ট্রেট করলাম, এবং নাচ খুব হেল্প করে, যেটা যারা নৃত্যশিল্পী তারা আরও অ্যাসোসিয়েট করতে পারবে। আমাদের যখন হাত তুলি না, এটা না অনেকটা ধ্যানের মতন বা যোগা বা ওই রকম কাছাকাছি। আমাদের শরীরে তো বিভিন্ন রকমের চক্র বা ইত্যাদি কমপ্লিকেটেড কনসেপ্ট রয়েছে। তো আমাদের ধরো হাতটা তুলছি এবং খুব একটা নির্দিষ্ট মাপে তুলতে হয়, মানে এটা একটা স্ট্রেট লাইন যেন ফর্ম করে। এইটা করতে করতে বডি সাংঘাতিক রকম রিল্যাক্সড হয়। তো সেইগুলো আমাকে ভীষণ রকমভাবে হেল্প করেছে, মানে মাইন্ডটাকে স্টেবল করতে হেল্প করেছে। যেটা আমি পড়াশোনাটাকে পড়াশোনার যে জাম্পিং মাইন্ডটা, সেটা তুমি বলছো যে ডান্সের যে সবকিছুই প্র্যাকটিস মানে স্ট্রাকচারড ওয়েতে জীবনটাকে সাজানো। মানে তুমি যদি জবও করো, দেন জব করা, দেন ঘর সামলানো, দেন দায়িত্ব পালন করা, এই সব বিষয়গুলোকে তো একটাই জিনিস রিলেটেড, যে কনসেন্ট্রেশন, তোমার মাইন্ড কত এদিক ওদিক ঘোরাঘুরি না করছে। তো সেইটাতে আমার মনে হয় ডান্স অনেক হেল্প করে। এবং যখন তুমি ইউএসএ তে অপরচুনিটি পেলে, জবে গেলে, তখন ভেবেছিলে যে আমি ওগুলো ছেড়ে আবার নাচে ফিরবো? বা না, আমি যেদিন প্রথমত আমি ইঞ্জিনিয়ারিং ফার্স্টে যেতেই চাইনি। আমি ফার্স্টে যেতে চাইছিলাম যে হিস্ট্রি, অথবা আমি হচ্ছে বাংলা নিয়ে পড়াশোনা করব। তো বাড়িতে রাজি হলো না। আর আমাদের দেশে এটাই তো প্রচুর প্রেসার থাকে, হয় ডাক্তার নয় ইঞ্জিনিয়ার। হ্যাঁ, যদি না পারে সব ইঞ্জিনিয়ারিং করার পর নয় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যায়, এরকম এদিক ওদিক হয়ে যায়। চলে যাচ্ছে। তো সেইটা তো আমার একটা সমস্যা শুরু থেকেই ছিল। দেন তো তারপরে ইঞ্জিনিয়ারিং করা হলো। তো আমি যেদিন ইউএসএ প্রথম যাই, ইউএসএ যাওয়াটাই আমার জন্য খুব একটা পছন্দের ছিল না, কারণ আমি খুব বেশি কলকাতার মানুষ এবং দেশে থাকার মানুষ। যাওয়ার আগেও অতটা বুঝিনি দেশ এতটা ভালোবাসার জায়গা। যেই মুহূর্তে ও দেশে গেলাম, চারিদিকে নিস্তব্ধ, শুধু বরফ পড়ছে। আর মুভিতে টিভিতে যেরকম ইউএসএ দেখা যায়, ইউএসএতে গিয়ে ইউএসএ অনেকটা সেরকম নয়, বা পুরো ইউএসএটা সেরকম নয়। তো ওখানে গিয়ে কি হলো, ওখানে গিয়ে মানুষজন কম, কথা বলার লোক নেই, সব শুদ্ধ নিয়ে আমার মানে প্রথম দিন থেকেই ডিসাইড করেছিলাম যে নিজের কোডটাকে চেঞ্জ করব না, কারণ ইউএসএতে থাকা, ওখানকার লাইফস্টাইল, এগুলো খুব ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টর নিজের শেপটাকে চেঞ্জ করে দেওয়ার। বাড়িতে আমার বাবা মা আছেন এবং তারা পার্মানেন্টলি কোনোদিনই শিফট হতে পারবেন না। তো
ওর সাথে আমার রিলেশন, এবং আমরা দুজনেই চাই কলকাতায় থাকতে। এবং এইখানে একটা কথা আমি একটু বলি, এটা শুনতে যদিও এটা আমরা ক্যাজুয়াল আড্ডা, তা আমার মনে হয় মেসেজটা থ্রো করা দরকার। কলকাতায় থাকার একটা গর্ব আছে। কি গর্ব আমি বলি, যে শহরে সত্যজিৎ রায় কাজ করেছেন, যে শহরে রবীন্দ্রনাথ কাজ করেছেন, সেই শহরে থাকাটাই একটা প্রিভিলেজ, 1 নম্বর। 2 নম্বর, ওখানে দেখেছি যে আমার যে ক্যালিফোর্নিয়া যে অ্যাপার্টমেন্টে থাকতাম, ঠিক তার পাশের অ্যাপার্টমেন্টেই একজন আফ্রিকান আমেরিকান মহিলা থাকতেন। তো তিনি তার 70 বছর বয়স, তিনি সারা মাসের বাজার একদিন করতেন, এবং তিনি আর ঘর থেকে বেরোতেন না, কারণ তার পা প্রচণ্ড ফুলে যেত আর তিনি হাঁটতে চলতে পারতেন না। তো এরকম একদিন উনি সমস্ত বাজার টাজার করে এনেছেন, একদম গাড়ি ভর্তি ব্যাগ। তো আমাকে উনি ডাকলেন এবং তার বদলে অনেক পাই টাই হ্যানা ত্যানা দিয়ে একদিন আমরা দেখছি হঠাৎ গেটের বাইরে প্রচুর খাবার দাবার, পাই থেকে শুরু করে পেস্ট্রি, বিভিন্ন রকম শাকসবজি, হঠাৎ কি হলো? হ্যাঁ, তো তখন আমি বুঝলাম উনি ওনার জিনিসগুলোকে ঘরে রাখতে মানে হেল্প করতে হবে, কারণ কেউ নেই ও দেশে, কেউ কাউকে হেল্প করেন নেই। 18 বছরের পরে ছেলে মেয়েও আলাদা থাকতে শুরু করে, আর আমি যে এলাকাটায় থাকতাম সব চারিদিকে বুড়ো বুড়ি ইত্যাদি সবাই একা একা থাকে বড় বড় অ্যাপার্টমেন্টে। আমি যখন সব জিনিসগুলো তার ডোর স্টেপে রেখে এলাম, তিনি তখন আমাকে $10 অফার করলেন। তা আমি বললাম, ম্যাম আমি এমন একটা দেশ থেকে আসছি যে দেশে ঠাকুমা, পিসিমা, মাসিমা এনাদের নিয়ে সবসময় থাকতে হয়, এদের প্যাম্পার করতে হয়, এদের বিভিন্ন সময় রাগ সামলাতে হয়, আবার বিভিন্ন জিনিসও তাদেরকে প্রোভাইড করতে হয়। এই হেল্পটা আমরা জন্মগতভাবেই করি। তো এই রকম একটা কি হয়েছে, অ্যাম্বিয়েন্সের ডিফারেন্স রয়েছে, পরিবেশের ডিফারেন্স রয়েছে। কত বছর ছিলে? 6 বছর। 6 বছর ছিল। 6 বছর ছিলাম। সবথেকে বেশি কোন খাবারটা মিস করেছো মানে তুমি ইউএসএ গিয়ে? এটা ঠিকই যে সব খাবার পাওয়া যায় ওখানে, ইন্ডিয়ান স্টোর রয়েছে, গ্রসারি স্টোর রয়েছে, সব পাওয়া যায়। কিন্তু যেটা মিস করেছে সেটা হচ্ছে মাছ, কারণ এত রকমের মাছ পাওয়া যায় না ওখানে। বাংলাদেশ থেকে খুব হাই কোয়ালিটির ফ্রোজেন ইলিশ ট্রান্সপোর্টেড হয়, কিন্তু বিভিন্ন রকমের মাছ আমি জানতাম না মাছ আমার এত পছন্দ হবে, কারণ এখানে দেশে থাকতে মাছ মানে সে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, সেই রকম পরিস্থিতি। ওখানে গিয়ে আমি বুঝলাম আমি একজন মাছ প্রেমী। দেন তখন আমার মনে হচ্ছে এই রকম ছোট ছোট মৌরলা মাছ, পমফ্রেট কোথায়, ওখান থেকে ফিরে এসেও মাছ পাগল হয়ে গেছে এখন রীতিমতো। এখন আর মাংস টাংস অতটা সে ভালো লাগে না, এখন হচ্ছে মাছ খাবো। ও পায়েল কিন্তু মাছের ইয়ারিং পরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ও কানেক্টেড সামহাউ। তো আলু কাবলি মিস করেছো? আলু কাবলি, ফুচকা ও পছন্দ করে না, একদম ফুচকা পছন্দ করে না। ফুচকাটা সামহাউ ভালো লাগে না, অনেক জাঙ্ক ফুড ভালো লাগে, ফুচকাটা ওর খুব পছন্দ। তুমি ছিলে ইউএসএ তে? হ্যাঁ, আমি ওই 2 বছর মতো ছিলাম। তো ওখানে গিয়ে আমার যেটা খুব মিস করেছি, আমরা যে এরিয়াতে থাকতাম ওখানে মানে এখানকার যে মাটন সেইটা খুব একটা পাওয়া যেত না। তো ল্যাম্ব বা অস্ট্রেলিয়ান গোট বলে একটা জিনিস হয়, সেইগুলো ক্লোজ টু মাটন, টেস্টি নয় এখানকার মতো না। তো ওইটা আমি খুব মিস করেছি। আর ফুচকা প্রচন্ড মিস করেছি। ওখানে যে ফুচকাটা পাওয়া যায়, তো এখানে আমরা তো ফুচকা নর্মালি খাই আলু টক জল, ওখানে অদ্ভুতভাবে ফুচকার মধ্যে ডিম সেদ্ধ দিত, যেটা আমি বুঝতেই পারতাম না কেন। এটা ফুচকা মানে কোনো বাইরে তো কোথাও ফুচকা স্টল নিয়ে সেরকম বসতো না, ওখানে তো বিভিন্ন রকম নেবারহুড ছিল, মানে বাংলাদেশি নেবারহুড ছিল, বিভিন্ন রাজ্যে। আমরা ওই রেস্টুরেন্টটাতে ফুচকা খেয়েছিলাম, ওখানেও ডিম সেদ্ধ ছিল। রেস্টুরেন্টে ফুচকা খেতে গুজরাট গেছো কোনোদিন তোমরা? না। তুমি গুজরাট গেলে দেখতে পাবে ফুচকার ভেতরে ঘুগনি, তরকারি, আলু কাবলি সব দিয়ে দেয়, মানে এত জঘন্য খেতে হয়। কলকাতার ফুচকা ইজ দ্য বেস্ট অপশন। আমরা কয়েকদিন আগে আসামে গেছিলাম, তো ওখানে ওই ঘুগনি আর একটা চাটনির মতো কিছু একটা দিল, খুব অদ্ভুত খুব অদ্ভুত ফুচকা খেতে পারে। এখন আমরা একটু ইউটিউব নিয়ে আলোচনা করি, যেটাতে তোমার সাকসেস। প্রথমে তোমাদের দুজনের মধ্যে বলো কে ইউটিউবটা দেখাশোনা কি করে? আচ্ছা, দেখাশোনা মানে করতাম, করেছি এবং কিছুটা করতেও হবে, বা ছোট যে টিমটাও আছে যারা হ্যান্ডেল করে তাদেরকেও মেন্টর করা বা যা কিছু সেটা আমাকেই করতে হয়। কারণ ইউটিউবটা আমি ওকে খুলিয়েছিলাম যে সময় আমার ভিডিও মিডিয়ামটা খুব পছন্দের, কারণ ভিডিও মিডিয়ামটা যেহেতু থেকে যায়, স্টেজের কাজ ভালো ইত্যাদি সবকিছু করতে হবে, কিন্তু সেটা তো আলটিমেটলি একটা পার্মানেন্ট কোথাও একটা ডকুমেন্টেড হয়ে রইল না। তো সেই জন্য আমি ইউটিউবের চেষ্টাটা বহুদিন ধরে করছি যে একটা ভিডিও ফর্মে সুন্দর করে করবো। আর এই মেকিং ব্যাপারটা আমার খুব পছন্দের, মানে ভিডিও মেকিং বিষয়টা, লাইট অ্যান্ড দেন আর্ট পুরো ব্যাপারটা।
তো যখন আমি ফার্স্টে স্টার্ট করেছিলাম ফিউশন কোরিওগ্রাফি বলে একটা চ্যানেল, রাইট। তো তখন তারপরে কোভিড হিট করলো, তো এবার তখন কোভিডের সময় আমাদের যে সমস্ত স্টেজ প্রোগ্রাম যা কিছু সমস্ত বন্ধ, ক্লাস বন্ধ, সবটাই অনলাইনে হচ্ছে, তখন ও আমাকে মানে জোর করেই রীতিমতো ইউটিউবে চ্যানেলটা খোলায়। এমনকি নামটাও কি হবে সেটাও ওরই দেওয়া, ডান্স উইথ পায়েল আগে ছিল, এখন সেটা মঞ্চ প্রোডাকশন হয়ে গেছে। তো সেইভাবেই শুরু, এবং শুরুতে ও বলতো এইভাবে ক্যামেরাটা ধরবি, ভাইকে বলবি ক্যামেরাটা ধরতে। তখন তো মনে হয় মোবাইল ছিল, ক্যামেরায় করতে না মোবাইলে? না মানে ক্যামেরা বলতে মোবাইল ক্যামেরা। মোবাইলেরও তো মানে ডিস্টেন্স। হ্যাঁ। আমরা যখন দুজনে একসাথে স্ক্রিন শেয়ার করে একটা ভিডিও বানালাম, সেটা আমার ওখানকার রুমমেট দেখিয়েছিল কোনো একটা ওয়েস্টার্ন মিউজিকের সাথে আরেক ওর বোন করেছিল, কাজিন সিস্টার। আমরা বললাম আমরা এটা বাংলা গানের উপরে করতে পারি, একটা পয়লা বৈশাখ গান তখন বেরিয়েছে, তার উপরে করব। তো তখন দুজন যাতে খুব অদ্ভুত না লাগে, তার কারণ সেই সময় কিন্তু এতটা রেফারেন্সেস ছিল না যে অনলাইন দুজনের ডিস্টেন্স থেকে কি করে করবে। তো আমরা দুজনে ক্যামেরা প্লেস করতাম, সেম রকমের ফোকাল যে 1x 2x যা কিছু রাখতাম, পা মেপে 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 দাঁড়াতাম যাতে একদম সেম ডিস্টেন্সটা হয়, যতটা সম্ভব সেম ধরনের কস্টিউম, ব্যাকগ্রাউন্ডটা এরকম কালার। তো ওইভাবে আমরা মোটামুটি সাজানোর চেষ্টা করেছি। এবার আমি কিছু টেকনিক্যাল প্রশ্ন করব, যেটা তো যেহেতু আমি জিজ্ঞেস করলাম যে কে ইউটিউবটা ম্যানেজ করে। 2019-এ কোভিড হিট করে, তো সেই টাইমে তোমরা ইউটিউবে কন্টেন্ট ওরকম ভাবে করছিলে। তো এখানে 2019-এ ইউটিউবে ডান্স অডিও ফেয়ার ইউজ ছিল না। ডান্সে যে কোনো গান ইউজ করলে কপিরাইট ক্লেম পড়তো। তো তখন ভিশনটা কি ছিল যে আমি ইউটিউবে শুধু কন্টেন্ট বানাবো আমার ভালো লাগার জন্য নাকি টাকা ইনকামের জন্য? দেখো সেই সময় তো মানে আমি বলছি যখন তোমার একটা ভিডিও হিট হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি, তারপরে বুঝতে পেরেছি। এবার কিভাবে উত্তরটা দেব, এটার এভাবে উত্তরটা দিতে পারি যে সেই সময় যেহেতু একটা অলরেডি প্রফেশন, আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে আমাদের শুরু থেকে যখন আমাদের ফিল্ডে মানে হচ্ছে ডান্সের ফিল্ডে বা ক্লাসিক্যাল মিউজিক বা যা কিছুর ফিল্ডে, এর জন্য অনেকটা সময় থাকে তৈয়ারি, রেওয়াজ, প্রস্তুতি, এবং সেটার জন্য যে পরিমাণ খরচা হবে, টবে ইত্যাদি হবে, আমরা এক্সপেক্টও করি না কতটা আউটকাম আসবে। তো ওই নেচারটা থেকে কোনোদিন হয়তো এক্সপেক্টও করিনি যে নাচ থেকে কতটা ইনকাম হবে, এবং সেই জন্যেই ইঞ্জিনিয়ারিং এবং সেই জন্যেই ব্যাকআপ প্ল্যান, অন্যান্য যত রকমের ফাইন্যান্সিয়াল সোর্স মেনটেন করার। ইনফ্যাক্ট এখনো আমি একটা সফটওয়্যার কোম্পানি ওন করি, আমি এখানে এসে নতুন একটা সফটওয়্যার কোম্পানি করেছি, আমরা অ্যাপ তৈরি করি। তো সেটা স্টিল এখনো চলছে, কিন্তু তার সাথে সোশ্যাল মিডিয়াটাকে কখনোই সেইভাবে মানি মেকিং বা ওই জন্য খুব একটা ইউজ করতে পারিনি। স্টিল আমার খুব আনন্দ হয় যদি কিছু ওঠে, খুব অল্প ওঠে। ইনফ্যাক্ট এমনও হয়েছে যখন আমি তো মানে ইন্টেলে জব করতাম ক্যালিফোর্নিয়াতে, ইন্টেলের স্যালারি কোনোদিন আমার কাছে অতটা এক্সাইটিংই লাগেনি। সেখানে একটা ইউটিউব থেকে একটা টাকা উঠেছে, মেবি 2000 টাকা, মেবি 3000 টাকা, খুলে খুলে দেখতাম ওখানে 2 সেন্ট কি বেড়েছে, 3 সেন্ট কি বেড়েছে। কারণ আমাদের যেটা খুব বড় সমস্যা সেটা হচ্ছে আমাদের মানে টাকা রোজগার হয় না ইউটিউব থেকে, যতদিন না আমরা মাঞ্চ মিউজিক বলে আমাদের যে মিউজিক সেটাকে নিজের অডিও যতদিন না আনতে পেরেছি। এবং নতুন গানেরও অনেক অসুবিধা, তুমি অনেক বেটার জানবে, তার রিচের প্রয়োজন, মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন। পুরোনো গান অলরেডি হিট, তার উপরে নাচ করলে সেটা অলরেডি হিট হবেই। তো সেই জন্যে টাকার কথাটা একদমই ভাবিনি, মানুষ দেখুক, মানে দেখে ভালো লাগুক। তুই বল তোর কি ছিল? মানে প্রথমত তো ওখানে চ্যানেল হতে পারে আমার নিজের, সেটা কখনো ভাবিনি। তারপরে ও তো জানতো না হচ্ছে নিজে চ্যানেল নিজে খোলা যায়, মানে তার জন্য কোথাও অ্যাপ্লাই করতে হবে না, কেউ হেল্প, এটা অনেকে এখনো আছে, এখনো এই থটস। অ্যাকচুয়ালি আমি এই কথাটা তোমাদেরকে কেন জিজ্ঞেস করলাম, দেখো গান থেকে কন্টেন্টের নিশ যেহেতু আলাদা আলাদা হয়, রান্না থেকে আমাদের ওখানে কপিরাইট ইস্যু নিয়ে ইনকাম হয়, লং কন্টেন্ট ইনকাম হয়, ব্লগস ইনকাম হয়। ডান্স এমন একটা জনার, সেখানে আমাকে গান নিতেই হবে। তো সেই ক্ষেত্রে গানের কপিরাইট আমার ভিডিওতে পড়বে। 2024-25 অব্দি ফেয়ার ইউজ গানের ডান্সের উপর ছিল না, তখন গানের ফুল কপিরাইটই থাকতো, রেভিনিউ শেয়ারও হতো না। তো তখন থেকে তোমরা শুরু করেছো, কিন্তু এখন কন্টেন্ট ক্রিয়েটার প্রচুর আছে যারা হয়তো ইঞ্জিনিয়ারিং পড়েনি, যারা হয়তো ছোটবেলা থেকে ডান্সটাই করেছে, কিন্তু তারা ক্লাসিক্যাল ডান্সটাই করেছে, কিন্তু সেই ডান্সটা করার পর এখন তাদের ফিউচার নেই। কারণ সো কল্ড ক্লাসিক্যাল ডান্স করে
শোজ পাওয়া যায় না, সোকল ডান্স করে মাচা অনুষ্ঠান করা যায় না, তো সিঙ্গারসদের কিন্তু সেখানে অনেক অপরচুনিটিস বেশি একদম একদম তাদের পেট চালানোর জন্য। তুমি ইঞ্জিনিয়ারিং করেছো, তোমার একটা ব্যাকআপ প্ল্যান রয়েছে, বা তুমি অ্যাপস ডেভেলপ করছো, তো তোমার রয়েছে। তো আমি সেটাই বলছি, যারা কন্টেন্ট শুধুমাত্র ডান্স নিয়ে ভেবেছে তারা এখন অনেকেই ইউটিউব করতে চাইছে, তো তুমি তাদেরকে কি সাজেশন দেবে যে তারা কিভাবে এগোবে? থ্যাংক ইউ সো মাচ ফর রেজিং দিস কোয়েশ্চেন। তো এটা হচ্ছে একটা খুব বড় প্রশ্ন, যেটা হচ্ছে ডান্সার কমিউনিটির এটার একটা সাংঘাতিক বড় অসুবিধা রয়েছে। এখন সেটা বলতে গেলে আমাকে যেটা বলতে হয় যে এই সময়টা ডান্সারদের জন্য কি নতুন অফার করছে। ডান্সারদের জন্য সোশ্যাল মিডিয়া যেটা অফার করছে একটা আলাদা লেভেলের এক্সপোজার, যেটা আমাদের হিস্ট্রিতে হয়নি মানে ডিজিটালি সেটা কখনোই হয়নি। এর আগে কি হয়েছে, এর আগে যখন ফিল্ম হয়েছে, ফিল্মের ক্ষেত্রে গান যখন লিপে গিয়েছে কোনো রকম নায়ক বা নায়িকার, তখন একজন প্লেব্যাক সিঙ্গার থেকেছে, কিন্তু নাচটা দেখতে পাওয়া যাচ্ছে সেই নায়ক নায়িকারই। এবং সেটার এক্সপোজার আর কটা মিউজিক ভিডিওই বা সেই সময় হতো টিভির পর্দায়। কিন্তু এখন যেটা হয়ে গেছে কি, মোবাইলে যে রেকর্ড করতে পারবে, পৌঁছে যেতে পারবে মানুষের কাছে কাছে। ডান্সের ক্ষেত্রে যদি বলি অপরচুনিটি, তাহলে একটা যেটা অপরচুনিটি সেটা হচ্ছে যে টিউশন, কোচিং, এইটার একটা অপরচুনিটি রয়েছে। এই কারণেই আমি রিয়েল ওয়ার্ল্ডের কথাই বলছি যে বাঙালি বাড়িতে নাচ শিখতে মানুষজন প্রত্যেকে চায়, ছেলে মেয়েরা বেশি করে। তো সেই জায়গা থেকে যেমন অভিনয়ের কথাটা আমি যদি ফিউচারই না থাকে শেখাবে কেন মা বাবা ডান্স? কিন্তু এটা আমি একটা ব্যাপার বলি যে নাচ সবসময় যারা করছে তারা শুধুমাত্র, যে ধরো তোমার স্টুডেন্ট রয়েছে 100 জন স্টুডেন্ট রয়েছে, 100 জন স্টুডেন্ট কিন্তু এই পারপাসে যে নাচ করছে যে তারা প্রত্যেকে নাচ থেকে ইনকাম করবে তা কিন্তু নয়। ধরা যাক তোমার 40 থেকে 60 বছর বয়সের কিছু স্টুডেন্ট রয়েছে যারা জাস্ট এনজয় করে, যারা জন্য করে, ফিটনেসের জন্য করে, থেরাপির জন্য করে, যারা ছোট ছোট বাচ্চা রয়েছে, তাদের মনে হয়েছে যে একটা হোলসাম এডুকেশনের জন্য ডান্স ইজ ইম্পর্টেন্ট অ্যালং উইথ স্টাডি। তো যারা শিখছে তারা শুধুমাত্র প্রফেশনাল হওয়ার জন্যই শিখছে তাই নয়, নাচের যেহেতু আলাদা আরো অ্যাসপেক্টস রয়েছে, সেই কারণে একটা তোমার সুবিধা রয়েছে। ওয়ার্কশপ, সেখান থেকে কিছুটা, যেমন এখন একটা কি ট্রেন্ড হয়েছে যে কোনো একটা নাচ যদি একটু হুক স্টেপ বেটার হয়, মানুষ সেটা ফলো করছে, সেখান থেকে ওয়ার্কশপ হচ্ছে। এবং আমি সেটা বলবো যে সেই সমস্ত ওয়ার্কশপগুলো হচ্ছে ভালো হচ্ছে, কারণ কিছুটা তো ইন্ডাস্ট্রিতে টাকাও আসছে। তো সেইটা যেমন একটা সুবিধা। আর একটা যেটা সুবিধা হয়েছে যে কিছু শোজ যেমন আগে, এমন আমি পার্সোনালি বা আমরা এমন অনেক শোতে গেছি যে শোতে 10 বছর ধরে কোনো নৃত্যশিল্পীকে ইনভাইটই করা হয়নি, সো কল্ড নট মাচা শো, কিন্তু একটা অ্যাসোসিয়েশনের কালচারাল সেরিমনি, যেখানে নাচকে মনে হয়েছিল আচ্ছা এটা খুব কঠিন বিষয়, আমরা হয়তো এনজয় করতে পারবো না, মেবি হয়তো কোনো একজন সিঙ্গারকে ডাকলে আমরা হয়তো তার সাথে নাচতে পারবো। কিন্তু সোশ্যাল মিডিয়া সেই রাস্তাটা খুলে দিয়েছে যে আচ্ছা সোশ্যাল মিডিয়া তো মনে হচ্ছে এটা এন্টারটেইনিং, ডাকি না একবার ডেকে। তো এই ব্যাপারটা। এবং যখন সোশ্যাল মিডিয়া তোমাদের দুজনকে দেখে, তারা কোথাও খুব সুন্দরভাবে রিলেট করে যে একজন স্বামী স্ত্রী, তারা একটা ক্লাসিক্যাল ডান্স জনারকে নিয়ে এত বেশি পপুলার এবং তাদেরকে দেখার জন্য ভিড় হচ্ছে মানুষ। সেই ক্ষেত্রে ব্র্যান্ড প্রমোশন পেয়েছো? মানে ব্র্যান্ড প্রমোশন ব্র্যান্ড প্রমোশন বলতে সেইভাবে হ্যাঁ কিছু বুটিক বা এই ধরনের কাজ এসেছে, বা মেকআপ এই ধরনের। আরেকটা আমি যেটা বলি, তুমি যেটা বললে সেখান থেকে স্টার্ট করছি যে ক্লাসিক্যাল ডান্স, এবং এইটার না একটা মানে ব্যাগেজ রয়েছে, একটা ইমেজ ব্যাগেজ রয়েছে। ফর এক্সাম্পল আমি একটা কথা বলি, সত্যজিৎ রায়কে একবার একটি চায়ের কোম্পানি অফার করেছিল যে আপনি দার্জিলিংয়ে যান, আপনার ওয়াইফের সাথে দার্জিলিংয়ের টি ইত্যাদি সেইটার আপনি প্রমোশন করুন এবং আপনি তার জন্য একটা লামসাম অ্যামাউন্ট আপনাকে দেওয়া হবে। সত্যজিৎ রায় সেটা করেন, ফিরে আসেন, ফিরে এসে তার ছেলে বলেন যে বাবা আমার মনে হয় না তুমি এই কাজটা করেছো, তোমার এত বছরের যে তোমার কেরিয়ার বা সেটার সাথে তোমার যা ইমেজ অ্যাসোসিয়েটেড সেটার সাথে মেবি হয়তো একটা যাবে না। এন্ড তিনি তখন টাকাটা রিটার্ন করে দেন এবং বলেন যে যা করেছো এই ভিডিওটা ডিলিট করে দাও, আমরা করছি না। তো সেই জন্য মানে সোশ্যাল মিডিয়ায় দেখো বিভিন্ন রকমের ক্যাম্পেইন হয়তো আমাদের কাছেও অ্যাপ্রোচ এসেছে, বিভিন্ন পারপাসে ক্যাম্পেইন, এবং সেগুলোকে নাচ অ্যাসোসিয়েট করা। এবার ইন্ডিয়ান ডান্সের একটা বৃহত্তর দিক রয়েছে, নাচের সাথে একটা মহাজীবন, স্পিরিচুয়ালিটি ইত্যাদির কানেকশন, যেটা খুব একটা ডাইলিউটেড হোক সেটা আমরা চাই না। তো সেই জন্যে সেটার ইমেজটাকে বজায় রেখে যতটা সম্ভব ব্যালেন্স করে ব্র্যান্ড যতটুকু আসলো
তার বাইরে গিয়ে আমরা খুব একটা সেটাকে প্রমোট না যে ব্র্যান্ডটা তোমার মনে হচ্ছে যে না এটাকে প্রমোট করলে আমাদের আমাদের image এ কোনো অডিয়েন্স অসুবিধা হবে সেটা না। পছন্দ কোনো problem করবে হয় না, বা হ্যাঁ। সেটা নেবে, সেই ধরনের কাজই আমরা মেইনলি করি। যতটুকু, হ্যাঁ, মানে যে অফার যতটুকু এসেছে সেই ধরনের হলে অসুবিধা নেই। কিন্তু এমনও হয়েছে, ফর এক্সাম্পল একটি গানের প্রমোশন হয়েছে যে গানটা আমাদের ইমেজের সাথে একেবারেই যায় না, বা আমরা করলে মানে খুব একটা ম্যাচ খাবে না, মেবি করে দিতে পারবো, যাবে না। সেই সমস্ত ক্ষেত্রে এরকম হয়েছে যে 50% কাজ না বলতে হয়েছে। তো এরকম অনেক অনেক ক্ষেত্রেই হয়েছে প্রমোশনাল। আমি পায়েলকে জিজ্ঞেস করছি, কদিন আগে কোনো একজন সেলিব্রিটি একটি পোস্ট করেন গান নিয়ে, তিনি একজন সিঙ্গার, আমি নাম বলছি না, তো তিনি পোস্ট করেন যে ক্লাসিক্যাল গান বাজনা বা ক্লাসিক্যাল নাচে যারা গুরু হয় তারা কোনোদিনও চায় না তাদের স্টুডেন্টসরা লাইমলাইটে আসুক, নর্মাল এতে আসে, মানে ঘরানা যেগুলো রয়েছে তারা কোনোদিনই চায় না তাদের স্টুডেন্টসরা বাইরে বেরিয়ে জিনিসটাকে নিজের জন্য জায়গা তৈরি। হ্যাঁ নিজের জন্য জায়গা তৈরি করুক। সেইখানে তোমার মন্তব্যটা কি? এটা কি ঠিক, কতটা ঠিক, কতটা মানে তোমার গুরুদের কাছ থেকে দেখো আমার এরকম খুব একটা এক্সপিরিয়েন্স হয়নি, কারণ আমাদের যিনি গুরু শ্রী সন্দীপ মল্লিক স্যার, উনি খুবই সাপোর্টিভ, মানে আমাদের সমস্ত কাজে উনি এতভাবে মানে ব্যাকবোন হয়ে থাকেন, সেটা মানে এটা আমাদের পরম সৌভাগ্য যে ওনার মতো একজন গুরু পেয়েছি। এবার অন্যান্য গুরুদের কথা তো আমি সেভাবে বলতে পারবো না, কাদের সাথে কি হয়েছে। তোমার সাথে এই ধরনের কোনো আমার রকম সাথে এইভাবে এক্সপেরিয়েন্স? খুব একটা এরকম কি হয় বলো তো, কারো প্রত্যেকেই তো experience নেই। একজন দুজন গুরুর কাছেই শেখে, বা তিনজন চারজন। এবার সেখান থেকে কি হয়, এটা একটা কমপ্লিট স্যাম্পলিং নয়, সব গুরুদের তো অ্যাপ্রোচ করা হয়নি, কিছু সংখ্যক। ফলে কি যে বলেছে সেটাও মেবি তার নিজের হয়তো একটা ওন পার্সপেক্টিভ, সেটা হয়তো অন্য কারোর সাথে ম্যাচ নাও হতে পারে। না এটা নিয়ে একটা বইও আছে, আচ্ছা, যে আচ্ছা। বইটাতে লেখা আছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আগেকার দিনে তো হতোই যে গুরুরা চাইতো না তাদের স্টুডেন্টসরা, সো মানে আগেকার দিনে তো অনেক রকম আমাদের প্রতিবন্ধকতা থাকতো, যে তুমি গিয়ে একটা অনুষ্ঠানে ডান্স করতে একদম, পারবে না সবার একদম। সামনে, সেটাকে খারাপ ভাবে নেওয়া হতো, বা মেয়েদের ডান্সটাকেও খারাপ ভাবে নেওয়া হতো। এখন তো সেগুলো অনেক ওপেন হয়ে গেছে, এখন সেগুলো নিয়ে কোনো প্রবলেম হয় না। বাট আমি জিজ্ঞেস করলাম যে তোমরা এই জিনিসটা না, এক্সপেরিয়েন্স করেছো এটার কিনা? আমি একটু বেটার উত্তর দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে যে এই যে বিষয়টা বলছো না, এটা কামস ফ্রম ইগো, এবং এই জিনিসটা হ্যাঁ এক্স্যাক্টলি ইগোটার কথাই যে বলছি। আমার যে চেয়ারটা আমি বসেছিলাম সেই চেয়ারটা কি ছেড়ে দিতে হবে, এই ইনসিকিউরিটি আমার স্টুডেন্টকে আমার জায়গাটা নিয়ে নেবে, নিল, আমি কি ইরেলেভেন্ট হয়ে গেলাম। কিন্তু সেখানে আমি বলবো এটা শুধু ক্লাসিক্যাল ফিল্ডের নয়, যেহেতু আমি আরো দু চারটে ফিল্ডে রয়েছি, এটা একাডেমিক্সে প্রচুর পরিমাণে রয়েছে। যখন আমি বিদেশে পিএইচডিও করেছি, কিছু কিছু প্রফেসর অনেক ইনসিকিউর থাকেন যে আমার আন্ডারে যে রিসার্চ পেপারটা বেরোবে সেটা কি আমাকে ক্রস করে যাচ্ছে কিনা, যদি ক্রস করে যায় দেন কনস্ট্যান্টলি বোঝানো যে আমি ছিলাম তাই তুমি পেরেছো। তো আচ্ছা। এটা কিন্তু সব ফিল্ডে আছে। আমি যখন কর্পোরেটে ছিলাম এরকমও দেখেছি, একটা প্রজেক্ট হিট হয়েছে বা সাকসেস পেয়েছে একজন এমপ্লয়ির জন্য, কিন্তু যিনি টিম ওনার তিনি অত্যন্ত ভয় পেয়ে গেছেন, কারণ তার রেটিং মেবি কমে যাবে, তার এমপ্লয়ি রেটিং মেবি বেড়ে যাবে, পজিশনটা কখনো Swap হয়ে যেতে swap পারে। হতে পারে। তো এটা খুব ন্যাচারাল ব্যাপার, যেটা যে কোনো ফিল্ডে এটা বলছি ইগো থেকেই ন্যাচারালি আসতে পারে। একদম। এবার এটা খুবই মানুষ স্পেসিফিক আর কি, কারোর জন্য হতে পারে, কারোর জন্য হতে পারে না। আমি এটা একদমই প্রমোট করি না। আমিও চাই আমার যারা ছেলেমেয়েরা রয়েছে তারা ফাইন্যান্সিয়ালি স্টেবল হোক। এমনিতেই এত এন্ডেঞ্জার্ড একটা প্রফেশনে আমরা রয়েছি, যেখানে মানি মেকিং হচ্ছে না খুব বেশি, এখান থেকে স্টেবল ইনকাম হচ্ছে না। সেখানে যদি আরো 10টা ছেলে মেয়ে টাকা রোজগার করে নিজের পায়ে দাঁড়াতে পারে, সেখান থেকে আরো 100টা ছেলে মেয়ে আসবে, এবং বাবা ইন্ডাস্ট্রিটা মাও বড় একটা হবে। জোর পাবে যে না ছেলে মেয়েকে এই প্রফেশনে এগোনো যেতে পারে। এখন তোমরা অনেক বড় বড় লেভেলের জন্য কাজ করছো, মিউজিক লেভেলের জন্য, টাইমসের জন্য কাজ করেছো, পৌশালিদির গানে কাজ করেছো, অনেকের সাথে কাজ করছো। তো এই কাজগুলো করতে গিয়ে সব থেকে বেশি চ্যালেঞ্জ কি আছে? পায়েলকে বলতে দাও প্লিজ। হ্যাঁ, আমার এটা মেন প্রবলেম, কারণ আমি প্রচুর কথা বলি। ও পুরো সাইলেন্ট হয়ে গেছে। প্লিজ বল, আমিও জানতে চাই কি চ্যালেঞ্জ তুমি ফেস করেছো। কি চ্যালেঞ্জ হয়েছে? না, সেই- মানে কোরিওগ্রাফি করতে গিয়ে বা ফিনান্সিয়ালি টাকা পেমেন্ট হচ্ছে না বা এই ধরনের, আমি সব কিছু জানতে চাই, বলে দাও। একদম ওপেনলি বলো। আমি বলছি না টাইমস এরিয়া, আমি বলছি যত লেভেলের আমি in general বলছি। জেনারেল। হ্যাঁ না এবার
বা ডিরেক্টর একটা তুমি কোরিওগ্রাফি স্টেপ করেছো, ডিরেক্টর এসে বলছে না এটা একদমই ভালো হ্যাঁ না এবার হ্যাঁ এরকম একটা দুটো খারাপ এক্সপিরিয়েন্স আছে। প্লিজ শেয়ার করো প্লিজ, আমরা চাই। না মানে মানুষের করা উচিত যে এক্সপিরিয়েন্স তোমাদের থেকেই তো এক্সপিরিয়েন্স হ্যাঁ। পাবে মানুষ, সেখান থেকেই তো শিখবে। আচ্ছা তুই বল। মানে ব্যালেন্স পাচ্ছে না, কতটা পলিটিক্যালি কারেক্ট, কতটুকু সত্যি বলা আমরা যেতে কাট পারে। করে দেবো, অসুবিধা নেই হ্যাঁ। যদি কোথাও। তুই বল, তুই বল। দেখেছো একটা পয়েন্ট বল, আমি দেন বলে দিচ্ছি। না এবার আচ্ছা তুমি বলো। না আমার যেটা মনে হয় আর কি, যে যেহেতু একটা কাজ প্রফেশনাল ভাবে হচ্ছে, তো সেই ক্ষেত্রে ফাইন্যান্সের ব্যাপারটা সিকিউর যে কোনো আর্টিস্টেরই আগে করা উচিত। সেটা যে কোনো কাজের জন্য ইন জেনারেল বলছি, যে যেহেতু তুমি তোমার ফুল টিম নিয়ে একটা এনার্জি দিচ্ছ, তো সেই জন্যে আমি যেটা অ্যাটলিস্ট সিকিউর করতে চাই, যে ডেটে আমাদের কাজটা হয়ে যাচ্ছে সেই ডেটে যেন রেমুনারেশনটা চলে আসার কথা, অনেক ক্ষেত্রে আসে না, উই হ্যাভ টু কনসিডার দ্যাট। তার কারণ অনেকের অনেক রকম সিচুয়েশন থাকে, অনেক প্রোডাকশন হাউসের অনেক রকম সিচুয়েশন থাকে, সেটা তো একটা চ্যালেঞ্জ। আর সেকেন্ড আরেকটা চ্যালেঞ্জ যেটা আমি ফেস করেছি, সেটা হচ্ছে যে হুক স্টেপ তৈরি করার একটা হিউজ প্রেশার। কারণ হুক স্টেপের উপর অনেক কিছু ডিপেন্ড করে। হুক স্টেপ বাই ডিজাইন এমন হতে হবে যাতে অনেকগুলো ক্রাইটেরিয়া টিক 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 হতে থাকে, সকলে করতে পারবে। তার মধ্যে কিছুটা কঠিন স্টেপ থাকবে, কিছুটা সহজ স্টেপ থাকবে, কিছুটা এমন হবে এনজয় করার মতন, কিছুটা এমন হবে যেই নাচছে তার যেন পার্সোনালিটিটা প্রজেক্টেড হয়। তো হুক স্টেপ তৈরি করা একটা হিউজ প্রেশার যেটা আমি ফেস করি, কারণ হুক স্টেপ কিন্তু যে কোনো স্টেপ দিয়ে দিলে হবে না। আর মানে ওভার ইউজড কোনো স্টেপ আমি জাস্ট করে দিলাম, সেটা না জোর করে চাপিয়ে দেওয়া হুক স্টেপের উপরে। তো হুক স্টেপ এর অন্যান্য আর যে যে কাজগুলো হয়েছে, থ্যাংক গড সেগুলো পপুলার হয়েছে, এবং আমার সেটা মনে হয়েছে বাই ডিজাইন আমি যেভাবে ভেবেছিলাম সেই ভাবনাটা ঠিক দিকেই ছিল। তো নতুনও যখন কোনো বড় কাজ আসবে এইরকম একটা বড় প্রজেক্ট, এবং সেখানে হুক স্টেপের জন্য বলতে হবে, কারণ হুক স্টেপটাই সবচেয়ে চলে। এবং অনেক ক্ষেত্রে এমনও হয়েছে সিঙ্গারের গানের থেকেও হুক স্টেপটা ইনস্টাগ্রামে প্রচুর রিল হয়েছে, প্রচুর ভাইরাল হয়েছে, প্রচুর পরিমাণে এটা তো মানে পুশ করেই যে কোনো গানের যদি ডান্স ওরিয়েন্টেড সং হয়, যে হুক স্টেপ থাকলে সেই গানটা ইনস্টাগ্রামে প্রচুর রিল হলে সেই ক্ষেত্রে গানটাও হিট হয়ে যায়। হ্যাঁ না আমি জানতে চাইছিলাম এক্স্যাক্টলি যে কথাটা, সেটা হচ্ছে তোমার কাছে একটা সিনারিও দিচ্ছি আমি, একটা প্রোডিউসার বা একটা প্রোডাকশন হাউস থেকে ফোন এলো যে পায়েল দৈপায়ন আমরা একটা কাজ তোমাদের নিয়ে করতে চাইছি। সেই ক্ষেত্রে হতে পারে সেটা কোরিওগ্রাফি তোমরা করবে, হতে পারে সেটা তোমরাই ডান্স করবে। তো সেই ক্ষেত্রে তোমাদের ফার্স্ট অ্যাপ্রোচটা যাই হোক একটা রেমুনারেশন তোমরা সেট করছো যে আমরা এই কাজটার জন্য এত টাকা নেব, 1 টাকা 2 টাকা যা নেব নেব। তো সেই অ্যাপ্রোচটার পরে তারপরে লিগালি কিভাবে এগাও, মানে আমি এই প্রশ্নগুলো এই কারণেই করছি যাতে তোমাদের থেকে আমাদের অডিয়েন্সরা শিখতে পারে, জানতে পারে যে এটার প্রসেসটা কি হয়, বড় বড় কোম্পানির সাথে কাজ করার নিয়মটা কি হয়। তারা তোমাকে 50% আগে দেবে না পুরোটাই কাজের পরে দেবে? কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে যখনই তুমি পুরো টাকাটাই কাজের পরে নেওয়ার প্ল্যান থাকে, তখন সেটা আজকে দিচ্ছি, গুগল পেতে প্রবলেম হচ্ছে, এই তো আমার ফোন পে হচ্ছে না, মানে আমি জানি এগুলো। হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি তোমাদের তুমি এই ইন্ডাস্ট্রিতে বড়, আমি টি সিরিজ টাইমস সবার সাথে সারেগামার সাথে কাজ করেছি, তো আমি জানতে চাইছি যে এই ক্ষেত্রে কি হয়। এবং সাইমালটেনিয়াসলি আমি এটাও জানতে চাইছি তোমরা যখন মাঞ্চ প্রোডাকশনের জন্য নিজেরা প্রডিউস করছো, যখন কাজটা তোমরা যখন আর্টিস্ট হায়ারও করছো, তখন তোমাদের রেসপন্সিবিলিটিটা কতটা সিমিলার থাকে সেইটাই। একদম দুটোর না অ্যাপ্রোচটা ডিফারেন্ট। কারণ যখন মাঞ্চ প্রোডাকশনে কেউ কাজ করছে তখন সে ওনারকে চেনে, আর যখন অন্য কোনো বিগ প্রোডাকশন হাউসে যাচ্ছি তার ওনার ভায়া থ্রু তাদের এমপ্লয়ি ইত্যাদি কোথা থেকে তারা টাকাটা ম্যানেজ করছে, কিভাবে করছে, সেই ব্যাপারে আমরা একদম ট্রান্সপারেন্সি থাকে না, আমরা জানতেও পারি না। তো সেক্ষেত্রে যেটা সবচেয়ে লিগ্যাল প্রসেস সেটা হচ্ছে যে ওই তোমার মেলের থ্রু দিয়ে পুরো ব্যাপারটার একটা হিস্ট্রি মেনটেন করা, যেটা আমিও আমার সিনিয়র বা অন্যান্য ফিল্ডের, তোমাদের গানের ফিল্ডের অনেক সিনিয়র, কারণ তারা অনেক আমাকেও শিখিয়েছে যে এটা করবি, এটা নয়, এটা করা উচিত, ওটা নয়। তো আমি সেইটাই ফলো করি, এবং সেক্ষেত্রে আমাদের একটা নিজস্ব নিয়ম রুল রেডি করে রেখেছি, এবং সেটা আমরা নির্দ্বিধায় বলার চেষ্টা করি যে দিস ইজ আওয়ার পলিসি, তোমাদের যদি এটাতে সুবিধা হয় তাহলে উই ক্যান গো অ্যাহেড, আদারওয়াইজ করা অসুবিধা। তো তো না বলতে প্রবলেম হয়, মানে তোমাদের দুজনের কার সব থেকে প্রবলেম হয় না বলতে, যে কাউকে?
ওর না বলতে বেশি প্রবলেম হয়, আমি তাও মানে বলে দিই। না, আমার একটু না বলতে অসুবিধা হয়। মানে ও না বলে তার আগে, হ্যাঁ আসলে মানে আসলে একটা লম্বা বিষয়টা একটা হচ্ছে আমতা আমতা একটা হেজিটেশন হ্যাঁ, কাজ হ্যাঁ, করে। হ্যাঁ। আমি বলে দিই আমার এটা সম্ভব হবে না আমার পক্ষে, আপনি অন্য কিছু। তারপরে সেটার কোনো ওভার রিয়াকশন আসে না, তোমরা বেশি বড় হয়ে গেছো, এই না, হয়ে গেছো, এরকম কিছু? আপাতত আসেনি, Experience হয়নি। আপাতত হয়নি। কারণ আমরা নাই খুব একটা যে বলেছি এমন, আর খুব যে এসেছেও এমনটাও নয়, আমরা সেরকম হ্যাঁ খুব একটা প্রিটেন্ড করার ব্যাপার নেই। আর নাচের কাজ তো এরকম কাজ কম আসে মানে, এবং যেটুকু এসেছে সেটাতে আমরা খুব প্রিভিলেজড এবং হ্যাপি যে সেটাও এসেছে। কারণ এখন এইটাই হচ্ছে সময় মিউজিক ভিডিওতেও ডান্সারদের ফ্লারিশ করা, যেটা তুমি বললে যে রেলেভেন্স অফ হুক স্টেপ, Hook step, সেইটার যে কি ইম্পর্টেন্স সেটা মেবি মিউজিক ইন্ডাস্ট্রি অনেকটা এই মুহূর্তে রিয়েলাইজ করছে। কারণ আগেও হুক স্টেপ এই পরিমাণ এতটা বেশি পপুলার বা ব্যাপারটা ছিল না, আগে ছিল না। আগে শুধু গানটা হতো, গানের উপর নাচ হতো, এবং তারপরে হুক স্টেপটা এখন এসেছে রিলসের জন্য। এবং এই একদম। বুক স্টেপ থেকে ওয়ার্কশপ ওর অ্যারেঞ্জ করছে, অনেকে করছে ছোট্ট একটা অংশ হয়তো সে করেছে দেন করছে। তো আমরা অনেকক্ষণ আড্ডা দিচ্ছি, আর কিছুক্ষণ আড্ডা দেবো, তোমাদের একদম। একটু ডিস্টার্ব করবো। আমার ভালোই লাগছে। এবার তোমাদের দুজনের কিছু একটু দুষ্টু মিষ্টি প্রশ্ন আছে, যেগুলো হয়তো অন্যান্য পডকাস্টে করেছে, বাট আমি রিপিট করব কারণ দেখতে ভালোবাসে। সেটা হচ্ছে পরপর প্রথমে দুজনেই বলো যে কে বেশি মানে দেরি করে রেডি হতে, কে বেশি? ন্যাচারালি আমরা জানি মেয়েরা। আমি জানতাম তুই এটা আবার করবি। এটা রিপিট করিস না, এটা এই এক্সপ্রেশনটা রিপিট হয়ে গেছে অন্য জায়গায়। তুই Repeat আমি হয়ে গেছে না? আমি আজকে যখন এক্সপ্রেশনটাও ready- রিপিট এক হয়ে second, গেছে, আমি যখন এই সেম ready- উত্তরটাও রিপিট হয়ে গেছে। নেক্সট কোশ্চেন। না, আমাকে আজকে বলতে দিতে হবে। এর আগেও বলে চুপ ফেলেছে কর, একটা জায়গায়, মুখটা বন্ধ এই জায়গাটাই আলাদা আলাদা করে ক্লিপ গেছে। মুখটা হ্যাঁ, বন্ধ চলো, রাখ। চলো, চলো, না তাড়াতাড়ি। না না, আমি বলবোই। আমি আজকে যখন রেডি হয়ে গাড়ি বুক করছিলাম, আমি তখনই জানতাম আজকেও গিয়ে সেম উত্তর দেবে। Okay. ঠিক তাই হলো। ওকে কে কে সেম উত্তর দিচ্ছে? আমি আগের কনফিউজ। পডকাস্টেও বলেছিল যে আমি রেডি অন্য হতে কোথাও একটা দেরি করি। সেখানেও এই কোশ্চেনটা করেছিল, কে রেডি হতে দেরি করে। এটা জিজ্ঞেস করার দরকার নেই, এটা তো ভেরি অবভিয়াস রিজন। একদমই না, তুমি একদমই উত্তরটা না। পেয়ে গেছো, then এখন তুমি নিজেও কিন্তু তো বুঝবে। You ছেলেরা are রেডি married. হতে দেরি করে। না সেটা আমি জানি না, তুমি এখন আমি তো সাপোর্ট জানি। করে ব্যাপারটাকে কেচিয়ে দিও না। চলো। আচ্ছা, কে বেশি ভালো ডান্স করে কার মনে হয়? এটা তো ডিপ্লোম্যাটিক অ্যানসার। না, এটা আমার লিটারালি মনে হয় আমার কোরিওগ্রাফি সেন্স হ্যাঁ, বেটার, এবং ওর কাছ থেকে আমি কোরিওগ্রাফি যা কিছু সেটা আমি ওর কাছ থেকে ওর ডান্স বেটার। এবং তাছাড়া আমি এটার জন্য ওর মানে একটু জেলাসও, ওর ফিচার অনেক বেশি ডান্সার সুলভ। মানে যেমন আমার হাইট অনুযায়ী আমার হাত পা ছোট ছোট, আমরা যখন কত্থক করি অনেক বেশি সুন্দর লাগে। ওর স্কিল, ওর সেন্স, সেটা আমি যাচ্ছি না, সেটা বেটার, কিন্তু ওর হাত পা অনেক সুন্দর লাগে বিকজ অনেক হাত লম্বা লম্বা। তো এগুলো কিছু বেনিফিট ও তো জন্মগতভাবেই পেয়েছে। স্টিল আমি সত্যি সত্যি বিশ্বাস করি অনেক বেটার ডান্স। না, ও এমনি কোরিওগ্রাফিটাও ও খুব মানে প্রচন্ড ভালো করে, ঠিক আছে। এবং হুক স্টেপ যা কিছু হ্যাঁ। সবই মানে ওর করা। আমরা রান্না তো শুনে নিয়েছি, তুমিই ভালো করো। না ও এখন ভালো করছে, তবে স্টিল আমি নিজেকে বেস্ট বেস্ট। হ্যাঁ দুজনে মানে মুভি টুভি দেখতে যাও? হ্যাঁ, আমরা মুভি দেখতে বাড়িতেও দেখি, মুভি খুব পছন্দ দেখতেও করি। যাই। কে প্ল্যান করে, মানে সারপ্রাইজ প্ল্যান কে সবথেকে না বেশি না, করে? কেউ কোনোদিন আজ পর্যন্ত সারপ্রাইজ প্ল্যান করে সারপ্রাইজ করে দুজনেই- ও ইনিশিয়েটিভ ওর দিক থেকে আগে আসে। যে আজকে মুভি দেখতে হ্যাঁ যাবো আজকে। হ্যাঁ। আচ্ছা, তোমার অ্যাপ ডেভেলপমেন্ট বা কাজ যখন তুমি থাকো, হ্যাঁ। তখন পাইলে সে ডিস্টার্ব করে যে না এটা করতে হবে, বাজারে যেতে না, হবে? আমি সেই ডিস্টার্বগুলো একদম শুরুর দিকে হয়ে গেছে। আমাদের প্রথম 1 বছরে যা ঝামেলার হয়ে গেছে, দেন আমি এটা বোঝাতে সক্ষম হয়েছি যে প্রাইভেট স্পেস এবং পার্সোনাল টাইম বলেও বিষয়বস্তু হয়। তারপরে থেকে ও আস্তে আস্তে জানে এখন যদি ডিস্টার্ব করি এত লম্বা একটা মানে জ্ঞান দেওয়া শুরু হবে, ওটাতেই ও বোর হয়ে যাবে, ওই ভয় আর আসে না। দুজনের সব থেকে কমন খাবার কোনটা, যেটা মানে দুজনেরই খেতে ভালো লাগে? 1 2 3 মাটন। মানে মাটনের সাথে অন্য কিছু চ্যালেঞ্জ হবে? মাটনের সাথে যদি চিকেন না বিরিয়ানি, না না না, অন্য কিছু চ্যালেঞ্জ হবে না? মাটনের শুধু সাথে আমি মেবি মাছ, কিছু আমার পছন্দের মাছ মাছটা তো আছে। শুনলাম এখন আমেরিকাতে গিয়ে আমার এখন প্রেম মাছের- জেগে মানে উঠেছে। মাটন হলে বাড়িতে পরের দিন ঘুম থেকে উঠে একটা আলাদা আনন্দ হয় ঠিক যে আছে। না, আজকে দুপুরে হ্যাঁ। আবার মাটন আছে। কে বেশি ঝগড়া করে? কিরকম মানে একটু শুনি। আমি অনেক কথা বলি আর ও চুপ হ্যাঁ, করে সেটা বসে আমরা এটা দেখতে বুঝতেই পাচ্ছি। পারছি। হ্যাঁ, সেটা শুরুতে হয়তো বুঝতে পারোনি, এতক্ষণে বুঝে গেছো। তো আমি বেশি কথা বলি, ও সেগুলো শোনে।
হজম করে, ব্যাস ওটাই খুব প্রবলেম, কারণ কিছু মানে বলে না, রিঅ্যাকশন আসে না এখন না মেয়েদের এটা খুব বড় প্রবলেম, মেয়েরা এখন স্মার্ট খেলে, হ্যাঁ আমি চুপচাপ থাকি ও বকে যাক এবার আরো রাগ হয়ে যায়, রিঅ্যাকশন এটা কেন দিচ্ছে না? উল্টো স্ট্র্যাটেজি ছিল, মানে ওই ছেলেদের ওই স্ট্র্যাটেজিটাই ব্যাকফায়ার করেছে এখন। তো এখন ওটা খুব ওর সমস্যা, ও মানে কিচ্ছু বলে না, আর আমি বুঝতেও পারি না ওর মনে কি চলছে, তো আমি সেই জন্য বকেই যাই দেন এবং ও লাস্টে যখন শুরু করে সেটা মোটামুটি একদিন চলবে, সেই একই জিনিস। কারণ তুমিও সেটাকে নিয়ে টানা হ্যাচড়া কম করো না, সেই পয়েন্টেই সেটা রিজলভ করে দেওয়া যায়। আমরা এখানেই ঝগড়াটা থামিয়ে দিলাম, নয়তো চলতো, তোমার এপিসোড শেষ হবে না। ঝগড়া চলতে থাকবে, তাই তো? রোমান্টিক কে সব থেকে বেশি আর ড্রামাটিক কে সব থেকে বেশি? দুটোই আমি বলে আমি নিজে মনে করি। তোমার কি মনে হচ্ছে? আমি তো কি করে বুঝবো তোমার? না, আমাদের এতক্ষণ ধরে দেখছো, এতগুলো প্রশ্ন করলে, আচ্ছা ঠিক আছে বলতে হবে না, আমি মনে করি আমি কি কোনটা রোমান্টিক এবং ড্রামাটিক। কারণ এর আগেও রোমান্টিক যে সমস্ত মুভ মানে হয়েছে সেটা আমার দিক থেকেই আগে হয়েছে, দেন শি কপিড। সামনে ভ্যালেন্টাইন্স ডে কিন্তু। হ্যাঁ, তো হ্যাঁ আমার দিক থেকেই মুভ হলে হতে পারে, নাও হতে পারে, 4 বছর বিয়ে হয়ে গেছে। এটা বলছিস কিন্তু ক্যামেরাতে। হ্যাঁ, কি হবে, 4 বছর বিয়ে হয়ে গেছে সবাই জানে, আচ্ছা মুভ হবে কি সেটা আমি তোমাকে জানাতে চাই, থোড়ি না আমার মনে হয় আমি বেশি পডকাস্টে জানাতে romantic। চাই। আচ্ছা, আমি মনে করি আমি বেশি রোমান্টিক। মানে কে কাকে কত পয়েন্ট দেবে রোমান্টিকে? তোমাকে যদি ওকে পয়েন্ট দিতে হয় 10 এর মধ্যে কত দেবে? 7। ওকে, আর তোমার? আমি ওকে রোমান্টিক হিসেবে 7ই দেবো। আবার তো ডিপ্লোম্যাটিক হয়ে না, ডিপ্লোম্যাটিক না, এবার ম্যাটার করছে নিজেকে কতটা পয়েন্ট দেবে, আর হ্যাঁ, নিজেকে নিজেকে আমি কতটা কতটা দেবে? পয়েন্ট দেবো। নিজেকে আমি তুমি তো পয়েন্ট 100 দেবো, দিয়ে দেবে। আমি 8 দেবো। না না, আমার অতটাও মানে নই, 8। আর পায়েল নিজেকে? 9টাই দিয়ে দেব। খুবই ওভার কনফিডেন্স। ওকে, আজকে বাড়িতে গিয়ে যা ঝামেলা হবে, কালকে তো আর হয়ই। মটন খাওয়া হবে না। সে ওই তো বললাম না, একদিন আবার চলবে। কখনো এরকম হয়েছে যে তোমার ওর স্টেপ নিয়ে মনে হচ্ছে না এটা তোর ভুল হচ্ছে, আর তোমার ওর স্টেপ নিয়ে কখনো মনে হচ্ছে যে না এইটা তোর ভুল হচ্ছে, এটা তোর ঠিক হচ্ছে না, এবার ও রেগে গেছে যে না আমার এটা তো আমি ঠিক করছি তুই ভুল বলছিস, এরকম কোনো সিচুয়েশন এসছে? আমাদের কি বলতো, ও যেহেতু ভরতনাট্যম করেছে, আমি করিনি, আবার আমি রাবীন্দ্রিক, কথাকালির ইত্যাদির একটা অন্যরকম শিক্ষা হয়েছে, সেই জন্যই কখনো কখনো একটু কোরিওগ্রাফির অ্যাপ্রোচে কন্ট্রাডিকশন আসে, কিন্তু সেটা সেরকম নিয়ে ঝামেলা হ্যাঁ, হয়েছে বরঞ্চ সেটা আমরা মানে সর্ট আউট মিউচুয়ালি, হ্যাঁ, কারণ আলটিমেটলি দেখি কোনটা দেখতে ভালো লাগছে। না অ্যাকচুয়ালি হয় না যে ইগো ক্ল্যাশ করে না, যে অনেকের ক্ষেত্রে যে একই প্রফেশনে থাকলে ও নো, আই এম হ্যাঁ, সিনিয়র আমি 6 সেটাই ইয়ার্স, তো আমি অলওয়েজ মানে মানে হি ইজ দ্য বস, আই এম দ্য বস। ওকে, তো আমরা পডকাস্টের শেষের দিকে চলে এসেছি। দু একটা প্রশ্ন আমি তোমাদের থেকে করব। তোমরা এই ডান্স ছাড়া যদি ডান্স না করতে নিজেকে কোথায় দেখতে? যে মানে আমি এটা করতাম বা এটা ভালোবাসি, অ্যাকচুয়ালি মানে আমি জানতে চাই যে ডান্স ছাড়া বাইরে জীবনটা কি? আমার অ্যাক্টিং খুব ভালো লাগে, আমার গান খুব ভালো লাগে, তো আমি হয়তো ডান্সার না হলে অ্যাক্ট্রেস বা সিঙ্গার হতাম। এখন তো গান শিখছো বললে, হ্যাঁ। হ্যাঁ মানে ও তো একদম মানে মিউজিক ইন্ডাস্ট্রির লোকের সামনে। না না, গান শিখছো সেটা কি এই কারণে যে তোমাকে হয়তো অ্যাজ এ ইনফ্লুয়েন্সার কোথাও স্টেজ করতে যেতে না, হতো, আমি যা গান তাকে শিখছি শুধু একদম আমার নিজের ভালো ভালো লাগা লাগার থেকে। জন্য, নিজের ভালো থাকার এবং জন্য। আমার খুব ভালো লাগে সেটা। এবং আমি ও কোথাও চাইও যে- না আমার গান কেউ শুনুক, আমি শোনাতেও চাই না, আমি নিজে গান করে আমার খুব ভালো লাগে। বাহ, বাহ। এমনকি ওকেও শোনাতে আমার খুব একটা ভালো লাগে। আমার ওর কিছু নিজের জন্য আমি একদম, সেটাই জানতে একদম, চাইছিলাম যে একদম। নিজের জন্য কি করতে ভালো লাগে। আর গান। দৈপায়ন ইঞ্জিনিয়ারিং আর এটার বাইরে ডান্সের আমি হয়তো ছবি আঁকতাম, হয়তো পেন্টার, সেটা মানে পেন্টিং করেছো কোনোদিন? পেন্টিং করি, এখনো এখনো করি, করো? হ্যাঁ, মানে খুব অল্প সময় পাই, কিন্তু পেন্টিংটাও বেসিক্যালি আমার প্যারালাল উইথ ডান্স। তো দুটোর মধ্যে কি হয়েছে, ডান্সটা যেহেতু ছেলে ডান্স করি, পুরো বিষয়টা অনেক বেশি নিউজ মেকিং এর জায়গায় চলে গেছে, ফলে আমার আঁকার সত্তাটা একটু চাপা পড়ে গেছে। কিন্তু মানে দুটো ছোটবেলায় বেসিক্যালি প্যারালাল ছিল, এখনো চেষ্টা করি একটু আধটু আঁকার। তো এইরকম এখন এসে ফ্যামিলি কে তোমরা কতটা সাপোর্ট করো? মানে ফ্যামিলি তো তোমাদেরকে সাপোর্ট করে হ্যাঁ, এই জায়গায় হ্যাঁ। এনেছে, তো তোমরা দুজন ফ্যামিলির সাথে কতটা কানেক্টেড? দেখো, ফ্যামিলির সাথে কানেকশনটা জন্যই ফেরা,
সিম্পলি হ্যাঁ, তুমি সেটা বললে। সিম্পলি হ্যাঁ, মানে এটা বেসিক্যালি বাবা মার বয়স হচ্ছে এবং আমাদেরকে সাথে থাকতে হবে। তো এবং তার সাথে অবশ্যই আমার এখানে সাংস্কৃতিক পরিবেশ ইউএস এর থেকে অনেক বেশি ফেভারেবল সিচুয়েশন ইত্যাদি, কিন্তু বাড়ির সাথে আমরা এমনি এমনি ফ্যামিলি ওয়াইজ কানেক্টেড একরকম। আমি এখানে যেহেতু মিউজিক্যালি কথা বলছি, আমরা মিউজিক্যালিও খুব কানেক্টেড, যেহেতু আমার বাবা গান করেন রবীন্দ্রসঙ্গীত, আমার মা এখন আবৃত্তি শেখেন, আবৃত্তির অনুষ্ঠান করেন, আমরা তো করছি। তো আমরা যখন একসাথে হই বা সকালবেলায় যখন ঘুম ভাঙে তখন মা একটা আবৃত্তি পাঠিয়ে বলেন যে এটা কেমন হয়েছে, এই রকম এই ব্যাপারগুলো দিয়ে আমাদের খুব ভালোভাবে ফলে কি আবৃত্তিটা শুনে এটাও বুঝতে পারি এই সময় মার কোন স্টেট অফ মাইন্ডে এখন রয়েছে। তো সামহাউ আর্টটা কি হয়েছে আমাদের নিজের কমিউনিকেশনের একটা মানে মাধ্যম হয়ে গেছে। আর পাইলের ফ্যামিলি? আমার ফ্যামিলিতে কেউই খুব একটা এই ধরনের নাচ গান আবৃত্তির সাথে যুক্ত নয়, কিন্তু আমার এই সম্পূর্ণ বিষয় নাচের এই বিষয়টা হয়েছে আমার বাবার ইচ্ছায়। এবং বাবা শুরুতে অনেকেরই বিপক্ষে গিয়েই আমাকে নাচ শেখানোটা শুরু করে। আমার মা চেয়েছিল আমি গান শিখি, কারণ যেহেতু মফস্বলে একটা রয়েছে যে মেয়ে বড় হয়ে নাচ করবে কি করে, বিয়ে হয়ে যাবে। তো সেখান থেকেও আমার বাবাই একমাত্র শুরু করে সম্পূর্ণ নিজ দায়িত্বে, এবং তারপরে তো বিয়ের পরে যা কিছু এখন চলছে সেটা সম্পূর্ণ ওর জন্য। তো ফ্যামিলি থেকে সমস্ত সাপোর্টটা আমি পাই। মা মনে হয় এখন খুশি হবেন যে মেয়ে আমার গান শিখছে। না, বাবা হচ্ছে একটা মজার কথা বলেছিলেন যখন ওর বিদায় হচ্ছে, তখন বললো যে বাড়ি থেকে প্রথম ফোনটা এসেছিল সেই বাড়িতেই কিন্তু মেয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এইরকম একটা মানে তোমাদের বাড়ির ডিসটেন্সটা কতটা? শান্তিপুর কৃষ্ণনগর মোটামুটি ওই 1.5 ঘন্টা 45 মিনিটের ডিস্টেন্স, কাছাকাছি। আর শান্তিপুরে পায়েল মানে শান্তিপুরে কার বাড়ি? পায়েল আমার বাড়ি। ওই জন্যই কি মানে সবসময় শাড়ি টাড়ি মানে শান্তিপুরে তো শাড়ি আমার বিক্রি? একটা বুটিক আছে, সেটার জন্য আমার শান্তিপুরে বাড়ি, সেই কারণে। তোমার নিজের বুটিক আছে? হ্যাঁ। আচ্ছা। এবার আমি ছোট থেকে যেহেতু দেখেছি ওই মানে ওই তাঁত বোনার শব্দেই ঘুম ভাঙতো। ওদের বাড়ির আশেপাশে চারিদিকে শুধু তাঁতির খট 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 দেন তুলোগুলো রাখা হচ্ছে, মানে দেখতে খুব ফ্যাসিনেটিং লাগে, রং ঝরানো হচ্ছে। যেরকম মেশিন টেশিন অনেক কিছু হয়ে গেছে, ছোটবেলায় একদম হাতে বোনা তাঁত দেখেই আমরা বড় হয়েছি। তো ছোট থেকে একটা ইচ্ছা ছিল আমার একটা এরকম বুটিক কিছু হবে, তো সেই কারণে এখন বুটিক, এবং আমি শাড়ি পরতে খুব ভালো। আমারও যেমন কৃষ্ণনগরের পুতুল, মানে এটা হচ্ছে লোকাল ইনফ্লুয়েন্স। আমি পুতুল ছাড়া মানে ছোট্ট যখন খুবই তখন কিছু না কিছু লাগবে, যেমন আমরা ঝুলন সাজানোর জন্য। তো মানে এই ঘোড়া পেঁচা হ্যানা ত্যানা দিয়ে একটা জিনিসপত্র সাজাবো, তেমনি ওদেরও। আমরা যেখানে পডকাস্ট করছি এইটা পুরো ছাদ ছিল, এটাতে আমরা পুরোটা ঝুলন সাজাতাম, তাই না? ঠিক আছে, পুরো ছাদটা ধরে ঝুলন। আর এই ডেকোরেশনের সেন্সটা তোমার হেল্প করেছে, এখন পডকাস্টেরও যত সুন্দর করে অর্গানাইজড ভাবে সব সাজিয়েছো, তো মানে ইট মেক্স সেন্স। তোমাদের 10 বছর পর তোমরা এখন কি দেখতে চাইছো? তোমাদেরকে কিভাবে দেখতে চাইছো 10 বছর পর? তুই কি দেখতে চাইছিস? 10 বছর পরে আমার সাথে দেখতে চাইছিস আশা করি। আচ্ছা ঠিক আছে। না, তোমার সাথেই দেখতে হবে। এখন তো আবার কন্টেন্ট ক্রিয়েটররা অনেক কিছু, হ্যাঁ, এখন কিছু বলে দিলে আমি এক সেকেন্ড একটা না কেটেও দিতে গেছে, অনেক ভুলে গেছে। বল। না মানে জীবনটা তো খুবই আনপ্রেডিক্টেবল, কে কোথায় কখন আছে কিছু জানে না। তো 10 বছর পরে কি হবে সেটা বলতে পারছি না, কিন্তু 10 বছর পরে না, রোজ ভালো কাজ করতে চাই, কাউকে দুঃখ না দিয়ে আঘাত না দিয়ে সৎ পথে শুধু ভালো বরকে কাজ আঘাত দিয়ে কাজ করতে চাই, এমন কাজ করবো যাতে বরের মনে আঘাত লাগে। হ্যাঁ, এরকম কি কাজ করেছে তুমি বলো একটা? অনেক হ্যাঁ অনেক, ও তো নিজেই বলছে, ওকেই জিজ্ঞাসা করো হ্যাঁ, ও কি তাহলে কাজ পায়েলই বলো। করেছে। পায়েল পুরো পডকাস্টে কিছু বললে না। হ্যাঁ, আমি আমাকে তোমাকে আলাদা রাখতে হবে আরেকটা পডকাস্ট। এমনিতেই খুব কম কথা বলি, তারপর বাকিটা তো ওই বলে দেয়, ঠিক আছে আমি শুনি। আর কামিং ব্যাক টু ইওর কোশ্চেন, 10 বছর হ্যাঁ, আমি পরে জানতাম তো। কি দেখতে চাও? আমি ওর উত্তরের সাথে আমার উত্তরটা একটু ডিফার করবে। আমি দেখো, কে কতদিন বাঁচবে, কে কতদিন পৃথিবীতে আছে জানি না, কিন্তু আমি জীবনটাকে যতটা সময় একটু স্ট্রাকচার্ড ওয়েতে দেখতে পছন্দ করি। মানে ফর দিস ডেকেড আই হ্যাভ টু ডু দিস এন্ড দিস। তো আমার মানে এই যে ফেজটা আমি এসে পৌঁছেছি, মানে 30-এর আগে আমার মেন মোটো ছিল আমার একাডেমিক্যালি আমার যা হাইয়েস্ট ডিগ্রি পাওয়ার সেটা আমাকে অ্যাচিভ করে নিতে হবেই। কারণ যখন নাচ করছি সকলেই বলেছে যে অমুক পড়াশোনা ভালো করে করতে হবে, তো আমার মনে হচ্ছিল আমার ফ্যামিলিতে এমন কোনো লোক যাতে না থাকে যে আমার ডিগ্রি টাচ করতে পেরেছে, সেটা আমার ডান। আমার 30-এ এসে মনে হয়েছে যে আমি অনেকটা সময় নিজেকে বা সমাজকে প্রমাণ করার জন্য দিয়েছি।
তো 30 থেকে 40 আমার ক্রিয়েটিভ লিবার্টি আমাকে, এবং সেটার জন্য যতটা সম্ভব মানে এই কাজে নিজেকে ইনভলভ করার। তো এই এই 30 থেকে 40 মেবি আমি এই আর্টিস্টিক কাজে যতটা সম্ভব চেষ্টা করব, এবং টেকনিক্যালি, এবং 40-এর পরে মেবি আমার ইচ্ছা হবে যে টেকনিক্যালি আমি খুব স্ট্রং হয়ে যাচ্ছি, আমি স্টেজ কি জিনিস বুঝে যাচ্ছি, ভিডিওর মিডিয়ামে বা যদি পরিচালনার কাজ করি বা যা কিছু করি, টেকনিক্যালি আই এম স্ট্রং। নাও আই হ্যাভ টু ইন্ট্রোডিউস মাই ওন স্টাইল। তো আফটার 40 আমি খুঁজতে চেষ্টা করব আমার নিজের আইডেন্টিটি, যেটা হয়তো একটা নতুন পার্সপেক্টিভ দেবে, নতুন একটা স্টাইল দেবে। তুমি এই কথাটা বলতে গিয়ে কিন্তু একটা কথা বলে দিলে যে তুমি পরিচালনা করতে চাও, আমরা কিন্তু এটা একটা নতুন জিনিস জানতে পারলাম। তো সেটা কি সেটার জন্যই কি মাঞ্চ প্রোডাকশন? হ্যাঁ, মাঞ্চ প্রোডাকশন সেটা তো আছেই, যেন ভিডিও মেকিং, কিন্তু কি হয় মহালয়াটা কে ডিরেকশন করে? মহালয়াটা শুরু করেছিল আমার বন্ধু ক্লোজ ফ্রেন্ড সৌরদীপ রয়, এবং আমি যখন থেকে আসি বিগত লাস্ট 2 ইয়ার্স বা লাস্ট ইয়ারেরটাই আমি ওর সাথে কো ডিরেকশনে ছিলাম, দুজনে একসাথে আমরা ডিরেক্ট করি। তো ওটা ভগবানের কৃপায় বেশ ভালো রকমের হিট হয়, একদিনে 30 লাখ ভিউ, এবং ওটাই, এবং তোমরাই প্রথম ইউটিউবার যারা মহালয়াকে এরকম ভাবে গ্রাফিক্যালি এতটা সুন্দর করে প্রেজেন্ট করো, যেখানে কম্পিটিশনটা বড় বড় টিভি চ্যানেলের সাথে হয়। একদম একদম। এবং সেটা মানে টিআরপির দিক থেকেও আমরা দেখেছি। তো এই বছরও আমাদের কাজ আসছে। তো সেই এই প্রজেক্টগুলো, খুব বেশি প্রজেক্ট তো আমার কাছে আসে না, কিছু কিছু প্রজেক্ট এসেছে সেগুলো এখনো পাবলিশ হয়নি বা ইত্যাদি ব্যাপার। কিন্তু আমার মনে হয়েছে পরিচালনায় একটা কমপ্লিটনেস রয়েছে একটা আর্টিস্টের, এই বললাম ছবি আঁকার একটা ইচ্ছা, একটু মিউজিকের ইচ্ছা রয়েছে, সব শুদ্ধ মিলে একটা কাজকে প্রেজেন্ট করার জন্য। কারণ নাচটা একটা পয়েন্টের পরে মনে হয় এটা একটু আমি লিমিটেশন হয়ে যাচ্ছে, মেবি অন্য ফর্ম দিয়ে আমি ব্যাপারটাকে হয়তো বোঝাতে পারতাম। তো সেই জন্য আমি মানে ডিরেকশনের একটা ভীষণ রকম। সেটা কি নিজেদের মাঞ্চ প্রোডাকশন থেকেই রিলিজ করার প্ল্যান আছে? না, সেটা ভালো কাজ হলে বাইরের অপরচুনিটিস থাকলে তুমি বাইরের কাজও করতে কিছু চাও। কাজও চলছে, শেষ হবে, কিছু আসবে ইত্যাদি, সেগুলো চলছে। তো মানে আমি ভালো কাজ করতে চাই। মহালয়া ছাড়া মাঞ্চ প্রোডাকশনে কি নিয়ে ভাবছো? মানে এটা এমনি থার্ড আই ক্রিয়েশন বলে একটা প্রোডাকশন থেকে হয়, ইউটিউব ওই চ্যানেল থেকেই আসে। মাঞ্চ মিউজিক ইনভলভ হয় মিউজিক প্রোডাকশন বা ইত্যাদির ক্ষেত্রে। আর মঞ্চের ক্ষেত্রে এই মুহূর্তে নতুন, যেহেতু ওটা মিউজিকের জন্যই আর কি, তো মঞ্চে যেটা একটা নতুন কাজ আছে, যেহেতু আমরা নাচ নিয়েই কাজ করি, তোমারই মতন ডান্সার দিয়ে একটা পডকাস্ট আসবে। আমি ভেবেছিলাম ফার্স্টে একটা কনফারেন্স মতন করার, যেখানে কি হবে আমরা নাচের অনেক বিষয় যেগুলো মানে অ্যানালিসিস দরকার, গবেষণা দরকার, সেটা আসুক। কারণ তাতে কি হবে, নাচের যে একটা কি বলবো, একটা রিসার্চের জায়গা রয়েছে, এটা যে শুধুমাত্র অঙ্গ সঞ্চালনা নয় সেইটার ব্যাপারে মানুষে জানুক। কিন্তু তারপরে দেখলাম কনফারেন্স হয়তো অতটা পপুলার হবে না, মেবি হয়তো এই ধরনের পডকাস্ট আরেকটু মানুষের কাছে ইয়াং, সবচেয়ে যেটা আমার দরকার মনে হয়েছে পডকাস্টার, সেটা হচ্ছে এই মুহূর্তে যারা ডান্সের অডিয়েন্স, যারা হচ্ছে ছোট ছোট বাচ্চা, তারা অনেক বেশি আমাদের মতন ইউটিউবারদের শুধুমাত্র ফলো করে। এবং আমাদের ইউটিউবারদের জেনারেশন কি, আমার মানে 30-এর কোঠায় রয়েছি, 27-এর কোঠায়, 25-এর কোঠায়, এরকম সমস্ত ছেলে মেয়েদের ফলো করে। তাদের থেকে তো অনেক বেশি প্রাজ্ঞ তারা, যারা 60 বছর বয়সে পৌঁছেছে, তারা অনেক কিছু দেখেছে, এবং তারা সোশ্যাল মিডিয়ায় নেই, তারা কেয়ারও করে না সোশ্যাল মিডিয়ায় থাকতে। তাদের কথাগুলো সোশ্যাল মিডিয়ায় যদি প্রেজেন্ট করা যায়, তাহলে হয়তো বাচ্চারা একটু দিশা পাবে, নয়তো তাদের কাছে একটা খুব স্মল একটা লিমিটেড একটা পার্সপেক্টিভ তৈরি হবে। ও ইউটিউবার দাদা দিদি ডান্সাররা এটা করছে মানে এইটাই নাচ, এটাই ঠিক, তার বাইরেও যে কি ঠিক আছে। এবং মিনিস্ট্রি লেভেলে বিভিন্ন রকম কাজ হচ্ছে, তারা ইন্টারন্যাশনালি কাজ করছে, কেউ ইন্দোনেশিয়ায় গিয়ে কাজ করছে, বহু বছর ধরে সে আইসিসিআর এর জন্য ইউএসএ যাচ্ছে, অস্ট্রেলিয়া যাচ্ছে, তাদের কাজগুলো জানা দরকার ছোট ছোট বাচ্চাদের। তো সেই জন্য আমার এইটা মাঞ্চ প্রোডাকশন থেকে এইটা আমার ফিউচার প্রজেক্ট। এখন তো তোমাদের বিয়ের পরে ডান্স ভিডিওগুলো প্রচুর ভাইরাল হয়েছিল, এবং এখন সবাই নাচ করছে বিয়েতে। হ্যাঁ, এইবার এখন সবাই বিয়েতেও শাশুড়ি মায়েরাও নাচ করছে। তো আমি জানতে চাই যে এখন কাপল ভ্লগসও লোকে প্রচন্ড ইন্টারেস্টেড দেখে, কখনো সেটা নিয়ে ভেবেছো যে আমরা এটা করতে পারি? আসলে আমাদের দুজনের কারোরই ওই মানে সকালবেলা থেকে ঘুম থেকে ওঠা, তারপরে চা খাচ্ছি কি কফি খাচ্ছি, এতটা মানে সমস্ত প্রাইভেট লাইফ। আমি একটা কথা বলি, এটা আমার একটা প্রেডিকশন, যেটা হচ্ছে যে এই সময়টা হচ্ছে স্টার যাদেরকে চাইছি তাদের খুব কাছাকাছি আসার একটা চেষ্টা, যে তাদের জীবনটা জেনে যাবে এবং কোনো রহস্য থাকবে না। এই জিনিসটা একটা পয়েন্টের পরে স্যাচুরেট করে যাবে, যখন দেখবে যে কনস্ট্যান্টলি স্টারদের জীবন বা যাদের জীবন ফলো করছি তাদের জীবনে কোনো রহস্যময়তাই নেই,
একটা পয়েন্টের পর এটা হয়তো 10-20 বছর চলতে পারে, তারপরে আবার মানুষ এই রহস্যময়তাটা চাইবে। এবং অডিয়েন্সেরও একটা টাইমের পর সেটা বোর লাগবে যে কি রোজই তো একই জিনিস দেখতে পাচ্ছি, একদম, নতুনত্ব ওই ওই দেখার ইন্টারেস্ট আর পাবে না একটা আর টাইমের পর। সম্পূর্ণটা এমনি তো আমি খুব ইন্ট্রোভার্ট, আমি কথা বলছি তাই, যেহেতু আমরা টেকনিক, আমি ইন্ট্রোভার্ট, তুইও জানিস, তো আমরা দুজনে ইন্ট্রোভার্ট, তো অতটা মানে যতটুকু করতে হয় করি, যেটুকু ইচ্ছা করলো শেয়ার করলাম, কিন্তু মানে পুরোপুরি খুব একটা আমরা মানে একদম মানে ইন ফ্রন্ট অফ ক্যামেরা আর সোশ্যাল মিডিয়া কমপ্লিটলি মানে মেটাফরিক্যালি নেকেড হওয়া, এভরিথিং দেখানো, ওটাতে খুব একটা কমফোর্টেবল হতে No. পারবো না। হ্যাঁ, একটা মেবি ও হয়তো ডান্সের ব্লগও করেছিল যে আমরা আজকে শুটিং করতে হ্যাঁ, যাচ্ছি সেটা ইউএসএ-তে। ইউএসএ-তে, কিন্তু তারপরে আমরা দেখলাম খুব একটা পারবো না, এটা আমাদের মানে কারণ ওই ক্ষমতারই কথা বাইরে। বলা খুব মানে ওইটা ঠিক হ্যাঁ, আমি আসবে না। সেটা জেনে গেছি পায়েল কতটা কথা বলতে পারে। ব্লগ করলে আমি Block আমি করলে, আই এম হ্যাঁ, নট ইন্টারেস্টেড। exactly. এখনকার বাচ্চাদেরকে তোমরা কাকে ফলো করতে বলবে? মানে সোশ্যাল মিডিয়াতে যারা, ধরো ডান্স, আমরা যেহেতু ডান্স নিয়ে এপিসোডটা, জাস্ট ফলো আস, আমাদের ফলোয়ার বাড়াও এবং শুধু আমাদেরই দেখো, মজা করছি। তুই বল কাকে ফলো করতে বলবি? এখন আসলে বাচ্চারা তো মানে বুঝতে পারে না যে কারা ঠিকঠাকভাবে ইনফ্লুয়েন্স করছে বা কারা ভুল পথে তাদের চালিত করতে পারে। তো এটা বাচ্চাদের থেকেও বাবা মায়েরা যদি এটা একটু বোঝেন যে কাদেরকে ফলো করলে তার বাচ্চারা ভালো মানে ঠিকঠাকভাবে বেড়ে উঠতে পারবে। আর এখন একটা ধারণা হয়ে গেছে যে বাচ্চা শিখুক না শিখুক তার একটা ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই থাকুক ইউটিউব চ্যানেল, আমরা সকলেই ইউটিউব থেকেই আসছি বা করছি, কিন্তু শেখাটা খুব দরকার। একজন মানে সঠিক গুরুর কাছে শেখাটা খুব দরকার। তোমার যদি ভিতটাই শক্ত না হয় তোমার তো বাড়ি ভেঙে পড়বে না। আচ্ছা, তোমার কাছে এরকম স্টুডেন্ট আসে যে হয়তো তোমার একটা ভিডিও দেখেছে, তার মা বাবা, দিদি আপনার ওই ভিডিওটা খুব সুন্দর, ওই ডান্সটাই আমার মেয়েকে হ্যাঁ, তুলিয়ে দিন? এরকম প্রচুর আসে, প্রচুর আসে। অ্যাকচুয়ালি এখন মা বাবাদের ভেতরেও কিন্তু এটা আছে যে আমি যে ম্যাডামের কাছে শেখাতে পাঠাচ্ছি বা যে গুরুর কাছে পাঠাচ্ছি শেখাতে, তারা যে যে গানগুলোতে ফেমাস হ্যাঁ, হয়েছে হ্যাঁ, হ্যাঁ, সেগুলো করে আমি আমার বাচ্চাদেরকে এবং famous করব। মানে বাবা মায়েরা এটা বোঝে না যে ওই গানগুলো করার আগে একটা লং প্রসেস রয়েছে, সেই প্রসেসের মধ্যে দিয়ে আমাদের সকলের যাওয়া উচিত, তবে গিয়ে ওই গানটা ওইভাবে করা যাবে। তো ভাবে এখন সবাই এরকম এরকম ভাবে পুরোটা তোমার হয়ে একটা গান যাবে। ধরো বেরোলো, যোচনা করেছে আরি, এবার সেই গানটা হিট হয়ে গেল, এবার তোমার কাছে স্টুডেন্ট এসে যদি তোমাকে বলে যোচনা করেছে আরি ওই রকম করেই আমাকে শেখান, পসিবল তো নয় না, Possible নয়। কারণ যোচনা করেছে আরির ওই জায়গায় যেতে গেলে আরো অনেকগুলো স্তর পেরিয়ে পেরিয়ে যেতে হবে, এবং তো এখন অনেক অনেক বছরের যোচনা পেরিয়ে যেতে হবে। যোচনা পেরিয়ে যেতে হবে, একদম একদম দারুণ এখনকার বললে। বাবা মায়েদেরও বাচ্চাদেরও ধৈর্যটা খুব কম। না, এটা সোশ্যাল মিডিয়ার জন্যই হয়েছে, কারণ প্রত্যেকে এখন একদম। বিখ্যাত হতে চায়, একদম সিম্পলি স্পিকিং, ছোট বয়স থেকে সবাই বিখ্যাত। স্পেসিফিক ভাইরাল হতে চায়, ঠিক আছে? এবার সেটা যে কোনো প্রকারে মানে আমাকে ভাইরাল হতেই হবে। এবার এখন দেখো ভাইরাল হওয়াটাও না, কনসিস্টেন্সি মেনটেন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ কতটা পিরিয়ডের জন্য তুমি বিখ্যাত থাকছো, কারণ জাস্ট একটা কাঁচা বাদাম হলো অ্যান্ড দেন বাদাম, fall, মানে হ্যাঁ কোনো হ্যাঁ কিছু হ্যাঁ, হবে না। পুরোটা ফ্লপ হয়ে গেল, তাহলে কিন্তু প্রবলেম। মানে আমার তো মনে হয় যে আমি একটা ডান্স যখন ভাইরাল হয়ে গেল তখন আমার কাছে রেসপন্সিবিলিটিটা আরো বেড়ে বেড়ে যায় আরো বেড়ে গেছে। যে এর পরের ডান্সটাকে আমি কতটা ভালো করতে পারবো হ্যাঁ, আর হ্যাঁ। সেটা ভাইরাল হবে কিনা মানুষের সেই কাছে চিন্তাটা পৌঁছাবে কিনা, প্রচুর। একেই তো বিষয়টা খুব আনপ্রেডিক্টেবল, মানুষ পছন্দ করবে কি না করবে। কিন্তু যদি একটা স্কিল না থাকে, দর্শক যারা দেখছে তারা তো এটা দেখবে যে এটা আমি পারি না, এটা ও পারে, তাই আমি দেখব। কিন্তু যে করছে সে যদি স্পেশাল কিছু না, ক্যানট ব্রিং এনিথিং অন দ্য টেবল, তাহলে আর কেন Right. দেখবে? রাইট। তো আমরা পডকাস্টের শেষে চলে এসেছি আজকে। আমাদের পডকাস্টের শেষ প্রশ্ন, সব থেকে বেশি দুজনের সাপোর্ট কোন সময় ফিল করেছো, যে না আমি পায়েলের সাথে থাকতে পারি বা পায়েল আমার সাথে থাকলে আমরা একটা স্ট্রং বন্ড তৈরি হবে এবং আমরা সারা লাইফ এটাকে এগিয়ে নিয়ে যাব? তুমি বলো তো। আমি পুরো থ্রু আউট পুরোটায় তো আমি প্রচুর কথা এটাও বলেছি, তুমি বলো। কারণ তোমার মাথায় কোনো উত্তর আসছে। অ্যাকচুয়ালি আমি বেসিক্যালি একটাই প্রশ্ন, কে প্রথম কাছে এসেছি, মানে এক্স্যাক্টলি তুমি বলো, এখন এরকম না একটা ব্যাপার। মানে এটা একদম সবার সামনেই বলতে কোনো দ্বিধা নেই, আমার যা কিছু মানে আফটার ম্যারেজ সমস্তটাই ওর জন্যই। তো স্পেসিফিক করে কোনো এই দিনটা বা এই ঘটনাটা নয়, ও সাথে থাকলে আমি মানে একদম ঠিকঠাক, ও না থাকলে আমি পুরো অন্ধ হয়ে যাওয়ার মতো একটা বিষয়। খুব ইমোশনাল নোটে বেশ আমরা ইমোশনাল মিউজিক দিয়ে একটা আমি কি এইরকমই কিছু এক্সপেক্ট করছো?
না তুমি তোমার মতো বলো, আমি কিছু এক্সপেক্ট করছি না, প্রশ্নটা হচ্ছে যে আমরা কখন মনে হলো যে আমরা মানে উই আর টুগেদার। এইটা না মানে একটা কোনো ইনসিডেন্টে হয়নি, তার কারণ যেহেতু আমাদের বেড়ে ওঠাটাও একসাথে, আমরা বহুদিন বড় হওয়ার পরও একসাথে অনুষ্ঠান করেছি। দেখো, আমি যে ধরনের ছেলে, আমার সাথে থাকা খুব ডিফিকাল্ট, তার কারণ আমি চেঁচামেচি করি, প্রচণ্ড স্ট্রিক্ট, খামখেয়ালি, প্রচণ্ড বেশি কাজ নিয়ে পাগল। এবার আমার মানে কাজটাকেও তো তার ভালো লাগতে হবে, অবশ্যই আমাকে ভালো লাগতে হবে, আর আমার কাজটাকেও ভালো লাগতে হবে। তো আমাদের দুজনের প্রথম যে সুতোটা সেটা নাচের মধ্যে দিয়েই হয়েছে। একটা যখন আমি পদ্মা নদীর মাঝি ওর সাথে করছি, ওকে প্রত্যেকদিন স্ক্রিপ্ট বোঝাতাম, আমার বোঝাতে ভালো লাগতো, ওর বুঝতে ভালো লাগতো। তো এরকম করেই আস্তে আস্তে আমাদের গল্পটা শুরু হয়েছে। আস্তে আস্তে আমাদের বাড়িতে অ্যাপ্রোচ গেছে, সেইভাবে প্রপোজাল সব কিছু হয়েছে। তো সেইভাবেই চলছে, কখনো ফিগার আউট করার চেষ্টা করিনি কোন পয়েন্ট থেকে, কিন্তু হয়তো মানে দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু ফাইন্ড ইউর সোলমেট। মানে অনেক দিন ধরেই একসাথে থাকতে থাকতে, একসাথে কাজ করতে করতে কখন রিয়েলাইজেশনটা কখন মানে হয়েছে, হ্যাঁ, কখন যে মানে ফ্রেন্ড বা মানে একসাথে এক স্কুলে আছি সেখান থেকে গার্লফ্রেন্ড, সেখান থেকে ওয়াইফ, এই ট্রানজিশনটা খুব ব্লার্ড একটা ট্রানজিশন, যেটা ফিগার আউট করা যাবে না মানে কোন পয়েন্টে। অনেক স্লোলি সেটা গ্রো হতে। তো থ্যাংক ইউ পায়েল এবং দৈপায়ন, তোমাদের দুজনকে। আজকে আমাদের অনুষ্ঠানের নামটাই তোমাকে বলাইনি, অনুষ্ঠানের নাম হচ্ছে বাকবাকুয়া পাপান। আমি করেছি, তুমি কেলিজি বলে এই শো এর জন্য। তো থ্যাংক ইউ, অনেক কিছু জানতে পারলাম, এবং তোমরা দুজন এরকমই হাসি খুশি আরো অনেক ডান্স আমাদের উপহার দাও, এবং তোমাদের লাভ লাইফে অনেক বেশি এগিয়ে যাক। আর ভালো লাগলো, আমার খুব ভালো লাগলো তুমি যে প্রশ্নগুলো করেছো, প্র্যাকটিক্যালি স্পিকিং সেগুলো কিছু উত্তর দর্শকদের কাছে আমিও বলতে চাই। তুমি প্রশ্ন করেছো বলেই আমি মানে বলার সুযোগ পেয়েছি। আর তোমার শোটা অনেক সাকসেসফুল হোক, তোমার মিউজিক ক্যারিয়ার মতনই এটা একদম দুর্দান্ত গতিতে এগিয়ে যাক, এই উইশ। তো বন্ধুরা, আমাদের পডকাস্ট কীরকম লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, এবং এরকম ইনফরমেটিভ এবং এডুকেশনাল কন্টেন্ট দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল বাকবাকুয়া পাপান তোমরা সাবস্ক্রাইব করে রেখো, আর এই ভিডিওটা লাইক করতে কিন্তু ভুলো না। কমেন্ট করে জানিও পডকাস্ট কীরকম লাগলো।